আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সেই বহুল প্রত্যাখিত ক্লাস যেটার জন্য আপনারা ইনবক্স করতেছিলেন প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে প্যাসেজ বা কম্প্রিহেনশনের ক্লাস, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করা হয় এমসিকিউতে, রাইট? এবং সেটি 5 মার্কসের, রাইট? তো আজকের সেই ক্লাসটি যেটাতে তোমরা অনেক বেশি প্যারা খাও। ওকে, আমি আমার লাইভটি শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু আপনাদের লাইভটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। ওকে, একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দ্রুত ক্লাসটিতে চলে আসতে পারে, কারণ প্যাসেজের যখন স্ট্র্যাটেজিগুলো তো আমরা প্রথমেই পড়াই, এই জায়গাটাতে মিস করলে আসলে পরবর্তী বুঝতে অনেক সমস্যা হয়, রাইট? আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করবো ইনশাআল্লাহ। জিয়াউল হাসান আবিদ, আসসালামু আলাইকুম, ইম্পেরিয়ার অফ ইংলিশ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাই দীপক দাস ভাই, আচ্ছা নাফিসা তাবাসসুম নওরিন, আচ্ছা আচ্ছা একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। আচ্ছা সাদিয়া মৌরিন তিশা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এবার আসেন, আজকে একটু মনোযোগ দিব আমরা, যাতে কয়েকদিন পরে বিউপির পরীক্ষা আসন্ন, তাই তো? এরপরে জাহাঙ্গীরনগরের কথা চিন্তা করেন বা আদার্স যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রায় সবগুলোতেই যেহেতু প্যাসেজ পড়ে, একটু মনোযোগ দিবেন, তাহলে এই জায়গাতে আমার বিশ্বাস যে আপনাকে প্যারা খেতে হবে না, রাইট? একটু একটু শেয়ার দিবেন অথবা একটু মেনশন দিয়ে সবাইকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমরা একটু ওয়েট করতেছি এই কারণে যে একটু অডিয়েন্স বেশি আসলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। কারণটা হচ্ছে প্রথমেই আমরা যে স্ট্র্যাটেজিগুলো বলবো এগুলো মিস হইলে পরবর্তীতে আপনার অনেক প্যারা খাওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আচ্ছা জাহান, আসসালামু আলাইকুম ভাইয়া। রাকিবুল হাসান রাকিব, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মমতাহিনা খাতুন, ওকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসেন, একটু ভালো করে খেয়াল করবো আমরা। আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, আগে আমাকে বোঝা লাগবে যে ভাই প্যাসেজ বলতে আমরা কি বুঝি, রাইট? আগে আমাকে বুঝতে হবে যে ভাই আমরা প্যাসেজ বলতে মানে আমরা কি বুঝি। এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করবো ইনশাল্লাহ, প্যাসেজ বলতে আমরা কি বুঝি। প্যাসেজ আগে যদি আমি বুঝি যে আসলে প্যাসেজ বলতে আসলে কি বোঝায়, তাহলে আমাদের জন্য অনেকখানি সহজ হয়ে যাবে উত্তর করতে। প্যাসেজটা কি, প্যাসেজ বা আমরা চিন্তা করব কিভাবে। ওকে, আচ্ছা আফিয়া জানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কি ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ? বলছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্যাসেজ থেকে এমসিকিউ হয় না, বাট রিটনের সিলেবাস আছে, ওই ক্ষেত্রে তুমি আবার দেখতে পারো। ওকে, আচ্ছা আসেন, আচ্ছা আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন। প্যাসেজের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে প্যাসেজের বলতে আমরা কি বুঝি, এটা ভালো করে খেয়াল করবেন। দেখেন, প্যাসেজ বলতে আমরা এই জায়গাটাতে বুঝি যে আপনার একটা মেইন আইডিয়া থাকবে, এর সাথে অনেকগুলো সাপোর্টিং ডিটেলস থাকবে। প্রথম কথা, প্যাসেজ বলতে আমি কি বুঝি, তাহলে প্রথম কথাটা হচ্ছে যে ভাই প্যাসেজ বলতে বা কম্প্রিহেনশন বলতে বুঝি এখানে মেইন আইডিয়া থাকবে, এর সাথে অনেকগুলো সাপোর্টিং ডিটেলস থাকবে, রাইট? মোটা দাগে আমি যদি বলি তাহলে প্যাসেজ বলতে আমরা কি বোঝাচ্ছি, তাহলে আমরা প্যাসেজ বলতে বোঝাচ্ছি যে আপনার এখানে কি থাকবে, যে ভাইয়া মেন আইডিয়া থাকবে, রাইট? মেন কি থাকবে, যে মেন আইডিয়া থাকবে। এরপরে হচ্ছে সাপোর্টিং ডিটেল। আজকে ক্লাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 5 মার্কসের ক্লাস করতেছেন, ঠিক আছে? তো 5 মার্কসের ক্লাস করতেছেন, যে জায়গাতে অধিকাংশ শিক্ষার্থীরা প্রিপারেশন ছাড়াই পরীক্ষা হলে যায়। আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ ক্লাস করার পরে এগুলো নিয়ে সব বিভ্রান্তি আপনার দূর হবে। ওকে, তাহলে আমরা বলতেছি প্যাসেজ বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা বলতেছি যে ভাইয়া প্যাসেজ বলতে আমরা মেন আইডিয়াকে বুঝি, এর সাথে হচ্ছে সাপোর্টিং ডিটেলস, রাইট? সাপোর্টিং কি বলছে ভাইয়া? সাপোর্টিং ডিটেলস। তাহলে মেন আইডিয়া সাপোর্টিং ডিটেলস বলতে আমরা কি বুঝাচ্ছি, রাইট? এই যে মেন আইডিয়া এবং সাপোর্টিং ডিটেলস বলতে আমরা কি বুঝাচ্ছি। মোটা দাগে যদি কথা বলি, প্যাসেজটা হচ্ছে অনেকখানি মুভির মতো, বা আপনি যদি চিন্তা করেন এটা প্যারাগ্রাফের মতো, যেখানে মেন আইডিয়া থাকে অল্প একটু, কিন্তু শাখা প্রশাখা থাকে অনেক বেশি। যেমন এটাকে আপনি যদি একটা মুভির সাথে চিন্তা করেন, মুভিতে আমরা কি দেখি নর্মালি, মুভির কথা যদি আপনি চিন্তা করেন, মুভিতে আপনি কি দেখেন?
আপনি মুভির কথা যদি চিন্তা করেন তো হচ্ছে ভাইয়া মুভির সারমর্ম কিন্তু অনেক ছোট। যেমন আপনি বাংলা সিনেমার কথাই যদি আপনি চিন্তা করেন যে এখানে কি থাকবে, একটা হিরো থাকবে, একটা নায়ক থাকবে, আর কি থাকবে বুঝছে ভাইয়া, নায়িকা থাকবে, তাই তো? নায়ক থাকবে আর কি থাকবে বুঝছে ভাইয়া, নায়ক আর নায়িকা থাকবে। তারা কি করবে বুঝছে ভাইয়া, নায়ক থাকবে গরিব আর নায়িকা থাকবে কি ধনী, তাই তো? আর নায়কের বাবার টাকা আত্মসাৎ করে নায়িকার বাবা ধনী হয়ে গেছে, তাই তো? তারা দুজনে একই কলেজে পড়বে, কলেজে যখন যাবে তাই তো করিডোরে যাওয়ার সময় দুজনে দুজনে ধাক্কা লাগবে, বইগুলো তুলতে চাইবে, এই সময় নায়িকার বান্ধবী একটু কাঁধে ধাক্কা দিয়ে বলবে সখী তোর তো প্রেম হয়ে গেল রে, তাই না? অতপর আমরা কি দেখি লাস্টে দুজনে মিলন মেলা হয়, নায়িকার বাবাকে সে মেরে নায়ক সব সম্পত্তি আবার নিয়ে নেয়। এটা হচ্ছে মূল কাহিনী। এবার দেখেন এটাকে আমরা বলতেছি মেন আইডিয়া, এটাকে আমরা কি বলতেছি মেন আইডিয়া। এর শাখা প্রশাখা সাপোর্টিং ডিটেলস গুলো কি কি থাকে, তাই নায়কের অনেক বন্ধু থাকবে, নায়িকার অনেক বন্ধু থাকবে, তারা গান গাবে, নায়কের বান্ধবী প্রেম করবে, নায়কের বন্ধুর সাথে প্রেম হবে, এই যে এগুলোকে আমরা বলছি সাপোর্টিং ডিটেলস। তার মানে ছোট্ট একটা কাহিনী, এই কাহিনীটাকে ডালপালা এবং সাসপেন্স দেওয়ার জন্য যা করতে হয় তারা সবটাই করে। মূলত কাহিনীটা কিন্তু অল্প একটু। আপনি যদি প্যাসেজের কথা চিন্তা করেন তাহলে ভাইয়া প্যাসেজের যে ব্যাপারটা খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা জানি যে ভাইয়া প্যাসেজের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তবে ভাইয়া মেন আইডিয়া অল্প একটু থাকবে আর এটা সাপোর্টিং ডিটেলসগুলো অনেক বেশি থাকবে। এটা আমাকে প্রথমে মাথায় নিতে হবে যে ভাই মূল আইডিয়া কিন্তু অল্প একটু। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, আপনি যদি এই জায়গাটার পরে যদি খেয়াল করেন দেখেন আমরা বলতেছি প্যাসেজ পরে স্ট্র্যাটেজিটা কি হবে, আমরা প্যাসেজটা কিভাবে পড়ব, কিভাবে পড়লে আমরা অনেকখানি মার্কসগুলো আমরা ইনশিওর করতে পারবো। আমরা 5-এর মধ্যে যে জায়গাটাতে আপনি 4 ইনশিওর করতে পারবেন ওই জায়গাটার দিকে আমরা একটু ভালোভাবে খেয়াল করব। তাহলে আপনি ধরেন আমরা বলতেছি ভাইয়া আপনি আগে কোশ্চিন পড়বেন, রাইট? আমি আবার বলতেছি আপনি কি পড়বেন বলছে ভাইয়া আপনি প্রথমে কোশ্চিন পড়বেন, ফার্স্ট কোশ্চিনটা পড়বেন আপনি ভালো করে, দেন আপনি প্যাসেজে হাত দিবেন। বলছি কেন এই কথা বলতেছি, হ্যাঁ আমরা এই কথাটা আমরা সলভিং স্ট্র্যাটেজিতে প্রথমে আপনাকে প্যাসেজটা কেন পড়তে বলতেছি। ধরেন এটা একটা প্যাসেজ, তাই না? এটা প্যাসেজ আর এমসিকিউতে কি দেওয়া থাকে, তাহলে অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকে 1 2 3 এরপরে 4 এরপরে হচ্ছে 5, এখানে 5টা কোশ্চেন আপনার দেওয়া থাকে, ভালো করে খেয়াল করবেন। তাহলে এবার দেখেন নর্মালি আমরা 5টা কোশ্চেনই পাই, তাহলে এবার দেখেন এই যে প্যাসেজে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে আবার উপরে কি দেওয়া থাকে, এটা প্যাসেজ দেওয়া থাকে। তা আমরা কি বলতেছি আগে এটাতে হাত দিবেন না, আপনি কি করবেন আগে কোশ্চেনগুলো পড়বেন। এই কোশ্চেনগুলো যখন আপনি পড়বেন আপনি কি পুরোটাই পড়বেন বলছে না, আমি দাগ দিয়ে আমি কিওয়ার্ড গুলো পড়বো। আমি বলতেছি দাগ দিয়ে আমি কি পড়বো বলছে ভাইয়া আমি কিওয়ার্ড গুলো আগে আগে পড়বো। ভালো করে খেয়াল করবেন আপনি কি পড়বেন বলছে পুরো আমি কোশ্চেনটা পড়বো না, আমরা কোশ্চেনে কিওয়ার্ড গুলো সবগুলো কোশ্চেনে আমরা কিওয়ার্ড গুলো পড়বো, শুধু কিওয়ার্ড গুলো যেগুলো আছে এগুলো আমরা 3বার 4বার করে পড়বো যাতে একটু মুখস্থ মুখস্থ ভাব হয়। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে ভাই আগে কোশ্চেন পড়বো কেন, এটাকে আমরা প্রাগমেটিক অ্যাপ্রোচ বলি, রাইট? যাদের রিডিং স্কিল অনেক ভালো তারা রিডিং আপনি প্যাসেজ পড়ে উত্তর করতে পারেন, আমরা এই ক্ষেত্রে বলি যে অনেক সময় নষ্ট হয়। আপনাকে যদি উদাহরণস্বরূপ বলি, ধরেন এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজের নাম হচ্ছে বাড়ি ফেরা। আমি বলতেছি প্যাসেজের নাম কি, আমি বললাম যে প্যাসেজের নামটা হচ্ছে বাড়ি ফেরা। ওকে, ধরেন আমার কাছে ছোট ভাই খন্দকার, আমি বললাম যে খন্দকারের বাড়ি ফেরা নিয়ে হচ্ছে প্যাসেজ আছে, রাইট? ভালো করে খেয়াল করবেন। অবশ্যই খন্দকারের বাড়ি ফেরা নিয়ে আমরা যদি চিন্তা করি যে ধরেন এখানে খন্দকারের বাড়ি ফেরা নিয়ে একটা প্যাসেজ আছে, রাইট? আমি বলতেছি খন্দকারের কি নিয়ে প্যাসেজ আছে বলছে বাড়ি ফেরা নিয়ে প্যাসেজ আছে। তো এই যে বাড়ি ফেরা নিয়ে আপনি যদি প্যাসেজের কথা চিন্তা করেন তো এবার দেখেন এখানে আপনার অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, সে ঈদে বাড়ি যাবে, হ্যাঁ সে কিভাবে যাবে, ধরেন সে কিসে যাবে, বাসে যাবে, আমরা বললাম বাসে যাবে, তাহলে বাসের এখানে আবার ডিটেলস দেওয়া থাকে, বাসে যেতে কত সময় লাগবে, রাইট? কত ভাড়া আসবে, আবার ট্রাকে যেতে কত সময় লাগবে, কত ভাড়া আসবে। এরপরে ধরেন আমি গল্প করতেছিলাম সকালে যে হ্যাঁ প্লেন কিনার বাড়িতে যাই, রাইট? তাহলে অনেক সময় কম লাগবে। সে তখন বলতেছে ভাই প্লেনে আমি তো প্লেন কিনতেই পারি, কিন্তু যখন আমি প্লেন দিয়ে যাব মানুষ আত্মীয় স্বজন বলবে কিরে আমার বাসার উপর দিয়ে আমার বাসার উপর দিয়ে গেলি কিন্তু তুই আমার বাসায় নামলি না। তো এই যে একটা সমস্যা, এই কারণে সে প্লেনটা আসলে কিনতেছে না, রাইট? তাহলে এবার দেখেন প্লেনের কথা থাকতে পারে, নৌকার কথা থাকতে পারে, তাই না? এই যে অনেকগুলো পদ্ধতি, অনেক সময়, অনেক ভাড়া, এতগুলো ইনফরমেশন আসলে নিয়ে আপনি আসলে কোশ্চেন সলভ করতে পারবেন না, রাইট? আপনি আসলে কি করতে পারবেন না বুঝি ভাই, কোশ্চেন সলভ করতে পারবেন না। যখন এতগুলো ইনফরমেশন পড়বেন, পড়ার পরে যখন আপনি প্যাসেজে যাবেন, আমি বলছি এতগুলো ইনফরমেশন পড়বেন, পড়ার পরে যখন আপনি প্যাসেজে যাবেন, কোশ্চেনে যাবেন, তখন দেখবেন যে সব আওলায় ফেলছেন, তখন আবার আপনি কোশ্চেনে যাবেন, একবার এখানে পড়বেন, একবারে পড়বেন, এখানে পড়বেন, এখানে পড়বেন, আপনার অনেক সময় নষ্ট হবে। বাট আপনি এখানে যদি কেওয়ার্ডে আপনি যদি পড়ে ফেলেন যে বাসে বাড়ি ফেরা, তাহলে বাসে বাড়ি ফেরা যদি হয়, আমি বলতেছি বাসে কি হয় বলছে ভাইয়া বাসে যদি আপনি বাড়ি ফেরার কথা বলেন
তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? তাহলে পড়া পড়া থাকতেছে যখন, তখন আপনি যে জায়গাটাতে বাসের কথা আছে এই জায়গাতে যখন বাস পেয়ে যাচ্ছেন তখন আপনার মনে হবে যে এই জায়গাতে কোশ্চেন আছে। তখন আপনি যদি কোশ্চেনটা মিলায় মিলায় পড়েন তখন ধূপ করে আপনি উত্তরটা বের করে ফেলতে পারবেন। রাইট, আমি বলতেছি ধূপ করে উত্তরটা কি করতে পারবেন? বের করে ফেলতে পারবেন। তো দ্যাটস ওয়াই আমরা আপনাকে আগে সাজেশন দিচ্ছি যে ভাইয়া আগে প্যাসেজ পড়বেন না, আগে কোশ্চেনগুলো পড়বেন। আমি আবার বলতেছি আগে কোনোভাবে আপনি প্যাসেজে হাত দিবেন না, আপনি আগে কোশ্চেনগুলো পড়বেন। রাইট, কোশ্চেনগুলো যখন আপনি পড়বেন তখন যে ব্যাপারগুলো আসবে তখন আমরা সহজেই বুঝতে পারবো যে আসলে কোন পার্টে আপনার আসলে ইম্পর্টেন্স দেওয়াটা বেশি জরুরি, কোনটাতে আপনি জোর বেশি দিবেন। এবং এই যখন আপনি আগে কোশ্চেন পড়বেন এর আরেকটা প্রফিট হচ্ছে যে অনেক দ্রুত প্যাসেজটা সলভ করতে পারবেন এবং আননেসারি ইনফরমেশনগুলো আপনি বাদ দিতে পারবেন। এটা আপনি স্পিড বাড়াবে এবং আপনার কোশ্চেনটা আপনার প্যাসেজটা সলভ করতে অনেক কম সময় লাগবে। নর্মাল স্টুডেন্টরা বলে যে ভাই প্যাসেজ তো পারি, একটু বেশি সময় দিলে আমাদের জন্য বেটার হয়। যেমন ধরো একদিন দিলাম 8টা লাইনের কোশ্চেন, আপনি খুব সুন্দরভাবে সলভ করতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে যে আপনাকে যেহেতু অল্প সময়ের মধ্যে রেখে সলিউশন করতে হচ্ছে, সো ইট ইজ ভেরি টাফ। রাইট, তো দ্যাটস ওয়াই আমাদের সাজেশন থাকবে প্রথমটা যে আপনি আগে কোশ্চেন পড়বেন, কোশ্চেন পড়ার পরে আপনি প্যাসেজে হাত দিবেন, এটা আপনার জন্য অনেকখানি বেটার হবে। ওকে, এটা আপনার জন্য অনেকখানি বেটার হবে। তাহলে এই কথাটা আপনি সবসময় ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করবেন। তাহলে 1 নম্বর স্ট্র্যাটেজির কথা আমরা কি বলতেছি, যে ভাই 1 নম্বর স্ট্র্যাটেজির কথা বলতেছি যে আপনি প্রথমে প্যাসেজ পড়বেন না, আগে কোশ্চেন পড়বেন, কোশ্চেনের কিওয়ার্ডগুলো পড়বেন, দেন আপনি যদি প্যাসেজে হাত দেন এটা আপনার জন্য অনেকখানি বেটার হবে। আমি বলতেছি এটা আপনার জন্য কি হবে বুঝছে ভাইয়া, এটা আপনার জন্য অনেকখানি বেটার হবে। ওকে, আচ্ছা এবার দেখেন এরপরে আমরা যদি খেয়াল করি, এরপরে দেখেন, এরপরে আমরা যদি বলি দ্বিতীয় স্টেপটা কি। দ্বিতীয় স্টেপ ভেরি ইম্পর্টেন্ট এবং এই ফাঁদটাতে সবসময় স্টুডেন্টরা পা দেয়। রাইট, আমরা যদি বলি সবচেয়ে বেশি ফা দেয় কোথায়? ফাঁদে বলছে ভাই এই 2 নম্বর স্ট্র্যাটেজির ক্ষেত্রে। আমরা বলতেছি রিস্ট্রিক্ট ইউরসেলফ টু দ্য ইনফরমেশন প্রোভাইডেড। আপনাকে যেই ইনফরমেশনটা প্রোভাইড করা হচ্ছে সেটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেলা। আমি বলতেছি আপনাকে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে সেটার মধ্যে আপনাকে সীমাবদ্ধ করে ফেলতে হবে নিজেকে। রাইট, নিজেকে এটার মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে হবে। আপনি বাইরে থেকে কোনো ইনফরমেশন নিয়ে আসতে পারবেন না। কেন? কারণটা হচ্ছে আমরা জানি আপনি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সব বইগুলো কি সব ইংলিশে হবে। তো আমরা যদি বলি কয়েকটা ডিপার্টমেন্ট বাদ দিয়ে সবগুলো ডিপার্টমেন্টের বইগুলো কি সে ইংলিশে, তো ওইটা পড়ে আপনি কতখানি বুঝতে পারেন। রাইট, তো দ্যাটস ওয়াই রিডিং টেস্ট মানে কি, আপনার একটা প্যাসেজ দেওয়া আছে, এইটা পড়ে আপনি কতখানি বুঝছেন সেটার উপরে টেস্টটা নেওয়া হয়। রাইট, তার মানে কি এটা রিডিং মানে আপনার অ্যাবিলিটির উপরে টেস্টটা নেওয়া হয়। তার মানে বাইরের কোনো ইনফরমেশন আপনাকে নিতে দিবে না। দ্যাটস আমরা বলতেছি রেস্ট্রিক্ট ইউরসেলফ টু দ্য ইনফরমেশন প্রোভাইডেড। যে ইনফরমেশনটা আপনাকে প্যাসেজে দেওয়া হয়েছে আপনি ওইটার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। আমরা নর্মালি কি করি যে 3টা ট্র্যাপে ফা দিই। 3টা ট্র্যাপ কিরকম? আমরা বলি যে আমরা বাইরের ইনফরমেশনটা নিয়ে আসি। প্রথম পয়েন্ট আমি দিয়েছি ডোন্ট ব্রিং আউটসাইড নলেজ হোয়াইল অ্যান্সারিং দ্য কোশ্চেন। আপনি বাইরের কোনো নলেজ আপনি এখানে ইনপুট দিয়েন না। যেমন আমরা যদি বলি ধরেন প্যাসেজে বলা আছে জনসংখ্যা বৃদ্ধির কারণ, ভালো করে খেয়াল করবেন। প্যাসেজে বলা আছে ধরেন জনসংখ্যা, এরপর বললেন যে ভাইয়া জনসংখ্যা বৃদ্ধির কারণ, আপনি বললেন প্যাসেজে যে ভাইয়া জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, তাই তো? এখানে আপনার এ নম্বরে দেওয়া আছে ট্রেন, হ্যাঁ 1 নম্বরে দেওয়া আছে কি ট্রেন, আর বি নম্বর অপশানে দেওয়া আছে ধরেন যে আমরা যদি বলি কুসংস্কার, তাই তো? তাহলে এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, তাহলে আমি যদি বলি জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, তাহলে পেজে উল্লেখ আছে কি? বলছে ভাইয়া পেজে উল্লেখ আছে হচ্ছে কুসংস্কার, তাহলে আপনি কুসংস্কার উত্তর করবেন। আপনি মন গড়া আপনি ট্রেন নিয়ে আসবেন না, নিজের মতো লজিক খাটানোর চেষ্টা করবেন না। বলে যে ভাইয়া জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? বলছে ট্রেন। বলছে কিভাবে? যে ভাইয়া গভীর রাতে যখন ট্রেন যায় হুইসেল বাজে, অতপর মানুষের ঘুম ভেঙে যায় এবং জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে এই যে এটা আপনি করলেন, এটা হচ্ছে আমরা বলি যে আউটসাইড নলেজ বা আউটসাইড ইনফরমেশন আপনি ইনপুট দিলেন। দ্যাটস ওয়াই আপনি এটা কখনোই করতে পারবেন না। রাইট, তাহলে প্যাসেজে যে ইনফরমেশনটা দেওয়া আছে আপনি সেটার উপরে গুরুত্ব আরোপ করবেন। আমি আবার বলতেছি প্যাসেজে যে ইনফরমেশনটা দেওয়া আছে আপনি সেটার উপর গুরুত্ব আরোপ করবেন। ঠিক আছে, এবার আসেন দ্বিতীয় নম্বর আমরা কি বলেছি, ব্ল্যাঙ্কেট জেনারেশন করা যাবে না। ব্ল্যাঙ্কেট জেনারেশন বলতে আমরা কি বোঝাচ্ছি? ব্ল্যাঙ্কেট জেনারেশন বলতে বোঝাচ্ছি যে দেখেন এরকমটা হয় অনেক সময়, আমরা বলি কি বরিশালের মেয়েরা সুন্দর হয়, এরপর আমরা বলি উত্তরবঙ্গের মানুষজন সহজ সরল হয়, এরপর আমরা যদি বলি চিটাঙের মানুষজন অনেক বেশি পরিষ্কার হয়। এই যে এটাকে আমরা বলছি ব্ল্যাঙ্কেট জেনারেশন। তার মানে কোশ্চেন থেকে অনেক সময় মনে হবে যে নর্মালি এটাই উত্তর, আপনি ওটার দিকে যাবেন না, আপনাকে এরকমভাবে ট্যাপে ফেলানো হবে, আপনি ট্যাপে পা দিবেন না, আপনি পুরো প্যাসেজটা পড়বেন যেটা বলা আছে, যেই ইনফরমেশনটা প্রোভাইড করা আছে। ওকে, তাহলে আমরা যদি বলি যেই ইনফরমেশনটা প্রোভাইড করা আছে তাহলে এবার ওই ইনফরমেশনের মধ্যে নিজেকে আমরা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। 3rd নম্বর কথা কি বলা আছে যে গিভ আপ ইউর
পারসেপশন এন্ড নলেজ। আপনার নলেজ, আপনার জ্ঞান ভাই আপনার কাছে রাখেন, ওই প্যাসেজে আপনি ফুটানি করতে যায়েন না। তাহলে প্যাসেজে ফুটানি বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা যদি বলি প্যাসেজে ফুটানি করতে বলতে আমরা কি বোঝাচ্ছি, একটু ভালো করে খেয়াল করবেন। তাহলে প্যাসেজে ফুটানি বলতে কি, ধরেন এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেটা হচ্ছে ডায়াবেটিক্স নিয়ে। তাহলে এই 8 লাইন বা 10 লাইনে যে প্যাসেজটা আছে ভাই, বিশ্বাস করেন এইখানে ডায়াবেটিস সম্বন্ধে কিন্তু অনেক কম ইনফরমেশন দেওয়া আছে। আপনি ডাক্তার মানুষ, আপনি পরীক্ষা দিতে বসছেন, তাহলে এবার আপনি যদি চিন্তা করেন ডাক্তারি নলেজ যদি খাটান, তাহলে একটা উত্তর এখানে মিলবে না। কারণটা, এটার নাম হচ্ছে রিডিং টেস্ট। আপনার এখানে যে কারণগুলো লেখা আছে আপনি ওই কারণগুলো উত্তর করে আসবেন, অন্য কোনো কারণ এখানে নিয়ে আসতে পারবেন না। ধরেন আপনি ইন্টারমিডিয়েটে হিস্ট্রি সম্বন্ধে আপনি অনেক ভালো জানাশোনা আছে আপনার, এখন একটা ছোট্ট 10 লাইনে একটা হিস্ট্রি নিয়ে একটা প্যাসেজ পড়ছে, আপনার ওই ইন্টারমিডিয়েট যে বিশাল জ্ঞান আছে ওইটা আপনি অ্যাপ্লাই করতে যাবেন না। এই জন্য বলতেছি গিভ আপ ইউর পারসেপশন এবং নলেজ। আপনার পারসেপশন এবং আপনার নলেজ এটা আপনার কাছে রাখেন, সেফ থাকবে, অন্য কোথাও মাস্তানি করার দরকার নেই। তাহলে এই তিনটা জিনিস আমরা যদি বলি, এই জন্য আমরা বলছি রিস্ট্রিক্ট ইউরসেলফ টু দ্য ইনফরমেশন প্রোভাইডেড। যেই ইনফরমেশনটা আপনাকে প্রোভাইড করা হয়েছে আল্লাহর রহমতে ওই ইনফরমেশনটা ওইভাবেই থাকবে। আপনি বাইরে থেকে মাস্তানি করে কোনো ইনফরমেশনটা নিয়ে আসবেন না, তাহলে আপনার জন্য এটা অনেকখানি কি হবে বলছে ভাইয়া, বেটার হবে, রাইট। এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে আমরা যদি পেহেজের কথা চিন্তা করি, যে 3 নম্বরে আমরা ব্যাপারটা কি পাচ্ছি, সেটাকে আমরা বলি পিওই। আপনি যখনই কোনো প্যাসেজ উত্তর করবেন তখন ডেফিনেটলি আপনি পিওই মেথডটা অ্যাপ্লাই করবেন। আমি আবার বলতেছি পিওই মেথডটা অ্যাপ্লাই করবেন, রাইট, পিওই মেথড অ্যাপ্লাই করবেন। এখন আমরা এটাকে কি বলছি, প্রসেস অফ এলিমিনেশন। প্রসেস অফ কি বলছে ভাইয়া, প্রসেস অফ এলিমিনেশনের কথা বলতেছি, ভালো করে খেয়াল করবেন। আমরা কিসের কথা বলতেছি, যে ভাইয়া প্রসেস অফ এলিমিনেশনের কথা বলতেছি। তাহলে এবার আমরা যদি প্রসেস অফ এলিমিনেশনের কথা বলি, তাহলে আপনি কি পাচ্ছেন? আমরা যদি বলি এ, অপশন দেওয়া আছে কি 4টা অপশন, এ, এরপরে হচ্ছে বি, এরপরে হচ্ছে আমরা বললাম সি, এরপরটা আমরা কি বললাম ডি। তাহলে এ, বি, সি এবং ডি 4টা অপশন দেওয়া আছে। যখন 4টা অপশন দেওয়া আছে, আমরা প্রসেস অফ এলিমিনেশন বলতে কি বোঝাচ্ছি? আমরা প্রসেস অফ এলিমিনেশন বলতে বোঝাচ্ছি এ নাম্বার উত্তর না, ডি নাম্বার উত্তর না, সি নাম্বার উত্তর না, তার মানে উত্তর কোনটা? বি। প্যাসেজের উত্তর করার ক্ষেত্রে ভাই যত এমসিকিউ পান সবগুলো আমরা বলি পিওই। অনেকে পিওই ফলো করেন না এমসিকিউ এর ক্ষেত্রে, গ্রামারের ক্ষেত্রে, বাট আল্লাহর রস্তে প্যাসেজে এসে মাস্তানি করেন না। আপনি 4টা অপশনই চেক করবেন, 4টা অপশন চেক করার পরে একটা একটা করে কেটে দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার উত্তর। তাহলে এই 3টা স্ট্র্যাটেজি যদি মেনটেন করেন, কয়টা স্ট্র্যাটেজি বলছে ভাই? 3টা স্ট্র্যাটেজি। আমাদের অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ, দ্য ফার্স্ট রিডিং বুক থেকে আমি পড়াচ্ছি মূলত। তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, আমি যাবোই না অতগুলোর মধ্যে। ছোট্ট মানুষ, আমি জানি যে যেহেতু প্রায় 13 বছর ধরে পড়াচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তো এই যে রিটেন আসছে যে কয়েকদিন আগে, তাই না? আগে থেকে আমরা স্টুডেন্টকে বলতাম যে ভাইয়া প্যাসেজ সলভিংটা হচ্ছে পৃথিবীর সবচাইতে ইজি, বাট টিচাররা বলে এটা তোমার নিজের স্কিল। ভাই নিজের স্কিল না, আইএলসে বলো, তোফেলে বলো, সব জায়গাতে প্যাসেজ আছে। রিডিং টেস্টটা হচ্ছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টারন্যাশনাল মেথড, তার মানে এটাকে ক্র্যাক করার অনেক বুদ্ধি আছে, রাইট। আমরা আজকে ক্র্যাকের মেথডগুলোই দেখবো, যে কিভাবে আপনি ক্র্যাকগুলো সহজে করতে পারবেন। তো আমি অনেকগুলো মেথডের কথা বলিনি, আমি মাত্র 3টার কথা বলছি। তাহলে 1 নম্বরের কথা আমি কি বলেছি, যে আপনি আগে কোশ্চিন পড়বেন। আগে কি পড়বেন বলছে ভাই? কোশ্চেন পড়বেন। 2 নম্বর পদ্ধতি এসে কি বলছি, যে ভাইয়া যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে আপনি ওটার মধ্যেই থাকবেন, ইনফরমেশন যেটা আছে আমি ওটার মধ্যেই থাকবো, আমি বাইরে যাব না। 3 নম্বরে আমি এসে কি কইলাম, যে ভাইয়া আমি পিওই মেথডটা অ্যাপ্লাই করব। তাহলে আমার বলা শেষ। এই 3টা দিয়ে আমি সবগুলো উত্তর করতে পারবো, 3টা দিয়ে আমার ইনশাআল্লাহ আমি সবগুলো উত্তর করতে পারবো। এবার আসেন, এই যে ব্যাপারটা আপনি দেখতেছেন, এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, দেখেন আমরা বলতেছি দ্য ওয়ে অফ কম্প্রিহেনশন কোশ্চেন সলভস, কিভাবে আপনি আপনার প্যাসেজের কোশ্চেনগুলো সলভ করবেন, তাই তো? তার মানে সলভ করতে গেলে আগে কোশ্চেনের প্যাটার্ন বোঝা আমাকে জরুরি। আমার যে 5টা কোশ্চেনটা থাকবে, এই 5টা কোশ্চেনগুলো কোন কোন আইটেম থেকে থাকে, আমি ওই আইটেমগুলো যদি ক্র্যাক করতে পারি, তাহলে ওই আইটেম মোতাবেক আমি চিন্তা করতে পারবো। তাহলে কোশ্চেনে আমার আইটেম বোঝাটা জরুরি ভাইয়া। আগে কোশ্চেনে কি বোঝা জরুরি, বলছে ভাইয়া কোশ্চেনে আইটেম বোঝা জরুরি। তাহলে তুমি যদি আইটেমের কথা চিন্তা করো, তাহলে কয় ধাঁচের কোশ্চেন থাকে, আমরা যে কয় ধাঁচের কোশ্চেন থাকে সেই কয় ধাঁচের কোশ্চেনগুলো চিনবো এবং ওইগুলোকে কিভাবে চিন্তা করতে হয় ওই চিন্তা জায়গাটা সলভ করব। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ কোনোদিনই প্রবলেম থাকছে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আজকে ক্লাস করলে আমার বিশ্বাস যে আপনার কম্প্রিহেনশন সম্বন্ধে যত রকম ধারণা আছে ইনশাল্লাহ এটা বদলাই দেবো। একটু ধৈর্য ধরবেন ইনশাল্লাহ, ওকে? তাহলে এবার আসেন, এবার আমি যদি বলি প্রথম যে টাইপের কোশ্চেন আসে সেটাকে আমরা বলি মেইন আইডিয়া কোশ্চেন। কোশ্চেন নাম কি বলি আমরা, বলো না, আমরা বলি হচ্ছে মেইন আইডিয়া কোশ্চেন। তাহলে যে কোশ্চেনটা 100% এটা থাকেই সেটাকে আমরা বলি মেইন আইডিয়া কোশ্চেন। এটা একটা আপনার থাকবে পরীক্ষার হলে নিশ্চিত, তাই তো? তাহলে আমি যদি বলি মেইন আইডিয়া কোশ্চেন, এটা কে বলছে ভাই? নিশ্চিত এটা থাকবেই, ওকে? তাহলে এবার আচ্ছা, তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, বলছে মেইন আইডিয়া কোশ্চেন 100% এটা থাকবে। তাহলে মেইন আইডিয়া কোশ্চেন কত ভাবে থাকতে পারে বলছে ভাইয়া? এই কয়ভাবে মেইন আইডিয়া কোশ্চেনগুলো থাকে।
রাইট, এই কয় ধরনের যদি কোশ্চেন পাওয়া যায় তাহলে আমি জানবো যে এটা মেইন আইডিয়া কোশ্চেন চাইছে। দেন আমরা মেইন আইডিয়া কোশ্চেনের আমরা মানে ট্রিক্স গুলো শিখবো যে কিভাবে আমি এটার উত্তর করতে পারি। তাহলে মেইন আইডিয়া কোশ্চেন আমি বলছি কি আগে আপনি কোশ্চেন পড়ে নেবেন। তো আমি বলেছি কি কোশ্চেন কি পুরোটাই পড়বেন? বলছে না, আমি তো পুরা কোশ্চেন পড়বো না, আমি কেওয়ার্ড গুলো পড়বো। তার আমিও বলতেছি আমি কি পড়বো? বলছে ভাই আমি কেওয়ার্ড গুলো পড়বো। তো কেওয়ার্ডের দিকে আপনি যদি খেয়াল করেন, আমরা যদি বলি হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, তাহলে পুরো কোশ্চেন পড়ার দরকার নেই, আমার হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে মেইন আইডিয়াটা হচ্ছে কেওয়ার্ড। এই যখন এই কোশ্চেনটা পড়ো তখন আমি কি বলবো? মেইন আইডিয়াটা কি? বলছে কেওয়ার্ড। এবার দ্বিতীয় নম্বর কোশ্চেন আমরা যদি খেয়াল করি, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রিন্সিপাল টপিক অফ দ্য প্যাসেজ। তাহলে আমার এখানে বলতেছে এটা কি? বলছে ভাই এটা হচ্ছে প্রিন্সিপাল টপিক। ভালো করে খেয়াল করবেন, কি প্রিন্সিপাল টপিক। তাহলে প্রিন্সিপাল টপিক মানে কি? মেইন আইডিয়া কোশ্চেন। এরপর আমি যদি বলি এখানে আবার দেওয়া আছে মেইন টপিক, বলছে মেইন টপিক মানে মেইন টপিক কি? এরপর দেওয়া আছে দ্য প্রাইমারি পারপাস, তাই না? প্রাইমারি পারপাস মানেও কি? তাহলে প্রাইমারি পারপাস মানে আমরা যদি খেয়াল করি প্রাইমারি পারপাসটাও কি? বলছে মেইন আইডিয়া কোশ্চেন, তাই না? এরপর দেখেন আমরা যদি পাই প্রাইমারি ফোকাস, তাহলে এবারও আমরা এটাকে বলতেছি মেইন আইডিয়া কোশ্চেন। এরপর আমরা যখন বলতেছি ইন দ্য প্যাসেজ দ্য অথর ইজ প্রাইমারিলি ইন্টারেস্টেড, তাহলে প্রাইমারিলি ইন্টারেস্টেডটা কি? বলছে ভাইয়া এটা হচ্ছে কেওয়ার্ড, তাই না? এবার দেখেন চিফলি কনসার্ন, এটা কি? বলছে ভাই এটা হচ্ছে কেওয়ার্ড। এরপর আপনি যদি খেয়াল করেন হুইচ অফ দ্য ফলোইং টাইটেলস বেস সামারাইজ, আমরা যদি বলি টাইটেল বেস সামারাইজটাও কি? বলছে ভাই কেওয়ার্ড। এরপর আমরা যদি বলি চিফলি কনসার্ন, চিফলি কি? বলছে কনসার্ন। তার মানে এই কয়টা ওয়ার্ড যদি আপনি পেয়ে যান কোশ্চেনের মধ্যে, আমরা বলতেছি মেইন আইডিয়া, এরপর আমরা বলছি প্রিন্সিপাল টপিক, এরপর আমরা বলতেছি মেইন টপিক, তাই না? কি বলতেছি বলেন? মেইন টপিক। এরপর আমরা বলছি প্রাইমারি পারপাস, প্রাইমারি ফোকাস, প্রাইমারিলি ইন্টারেস্টেড, চিফলি কনসার্ন, টাইটেল বেস সামারাইজ, আর এটা আমরা বলতেছি আবার চিফলি কনসার্ন। তাহলে এই কয়টা ওয়ার্ড যদি আমি কোনো কোশ্চেনের মধ্যে পেয়ে যাই, আবার দেখেন আমি আবার বলতেছি যে এই ধরনের কোশ্চেন যদি আপনি পেয়ে যান যে ভাই এই ধরনের কোশ্চেন আছে, তাহলে এবার আপনি যদি খেয়াল করেন এগুলো কোশ্চেন থাকার সাথে সাথে আপনি 100% ধরে নেবেন যে ভাই এটার নাম হচ্ছে মেইন আইডিয়া কোশ্চেন। আমি আবার বলতেছি এটার নাম কি? তাহলে আমি বলছি ভাইয়া এই কোশ্চেন নামই হচ্ছে মেইন আইডিয়া কোশ্চেন, রাইট? তাহলে এর কোশ্চেন নাম কি? মেইন আইডিয়া কোশ্চেন। এই মেইন আইডিয়া কোশ্চেন যখন আপনি পেয়ে যাচ্ছেন তখন আপনি কি করবেন? আপনার স্ট্র্যাটেজিটা কি হবে যে এগুলোকে সর্ট আউট করার জন্য, রাইট? তাহলে আমরা স্ট্র্যাটেজির দিকে আমরা যদি খেয়াল করি, বলছে ভাইয়া যখনই আপনি এ ধরনের কোশ্চেন পেয়ে যাবেন তাহলে আপনার যে পাঁচটা কোশ্চেন থাকে না, আপনি 1 2 3 এবং 4 এরপরে কি 5, পাঁচটা কোশ্চেন থাকতেছে। পাঁচটা কোশ্চেনের মধ্যে আপনি কি পাচ্ছেন? বলছে ভাইয়া একটা মেইন আইডিয়া পাচ্ছি। আমি আবার বলতেছি কি পাচ্ছি? বলছে ভাইয়া আপনি একটা মেইন আইডিয়া কোশ্চেন পাচ্ছেন। ভালো করে খেয়াল করেন আপনি কি পাচ্ছেন? বলছে ভাইয়া আপনি একটা মেইন আইডিয়া কোশ্চেন পাচ্ছেন। এই যে মেইন আইডিয়া কোশ্চেন আপনি পাচ্ছেন, এই মেইন আইডিয়া কোশ্চেনটা প্রথমে থাক, 2 নম্বরে থাক, 3 নম্বরে থাক, এটা নিয়ে মাথা ব্যথা করার কারণ নেই। অনেক সময় কি করে মেইন আইডিয়া কোশ্চেনটা 1 নম্বরে দিয়ে দেয়। 1 নম্বরে দেওয়া মানে কি? আপনার জীবন বরবাদ করা, অপচেষ্টা করা। কিন্তু আমি জানি মেইন আইডিয়া কোশ্চেন যখনই 1 নম্বরে থাক আর যেই নম্বরে থাক, এটা আমি সবার লাস্টে উত্তর করব। এটা হচ্ছে কখন উত্তর করব? বলছে ভাইয়া সবার লাস্টে উত্তর করব, সবার শেষে। আমি বলতেছি সবার কোথায় উত্তর করবো? বলছে ভাইয়া সবার শেষে উত্তর করব। কারণ কি? বলছে ভাইয়া 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো যখন আমি সলভ করব, করতে করতে আমার প্যাসেজটা 2 বার বা 3 বার পড়া হয়ে যাবে, তখন সহজেই আমি মেইন আইডিয়াটা খুঁজে বের করতে পারবো। তো দ্যাটস ওয়াই আমাদের সাজেশনটা হচ্ছে মেইন আইডিয়া কোশ্চেন পাওয়ার সাথে সাথে টপাস করে কোথায় যাবে? বলছে ভাই একদম লাস্টে উত্তর হবে। আমি আবার বলতেছি লাস্ট কোথায় যাবে উত্তর? বলছে ভাই একদম লাস্টে যাবে। আমি ওটাই বলে দিছি যে এবার চলো তাহলে মেইন আইডিয়া রিলেটেড কোশ্চেনগুলো কিভাবে ক্র্যাক করা মানে সলভ করা যায় তার কয়েকটা রুলস জেনে আসি। অন্যান্য কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে প্যাসেজটি তোমার বেশ কয়েকবার পড়া হয়ে যাবে, দেন প্যাসেজটি সম্পর্কে তোমার ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হবে, দেন তুমি এটাতে হাত দিবা। তাহলে 1 নম্বর স্ট্র্যাটেজি কি? বলছে ভাই এটা সবার লাস্টে উত্তর করব। কখন উত্তর করবো? বলছে ভাইয়া সবার লাস্টে উত্তর করব। দ্বিতীয় নম্বরে আসেন, আমরা প্যারাগ্রাফ যদি বলি, এই প্যাসেজটা যদি আপনি চিন্তা করেন প্রত্যেকটা প্যাসেজে কি একটা মুভি বা একটা প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, দেখো আমরা প্যারাগ্রাফের প্রথম লাইনটাতে প্রথম 2 লাইন আমরা কি লিখি? আমরা লিখি টপিক সেন্টেন্স, তাই না? তাহলে এবার দেখেন প্রথম 2 লাইনে আমরা কি লিখি? টপিক সেন্টেন্স। এবং আপনি যদি খেয়াল করেন লাস্টের লাইনে আমরা কি লিখি? কনক্লুশন। তাহলে আপনি যদি খেয়াল করেন যে ভাই ফার্স্টের 2 লাইনে আমরা কি লিখি? কনক্লুশন। ফার্স্টের প্রথম 2 লাইনে আমরা কি লিখি? টপিক সেন্টেন্স। লাস্টের 2 লাইনে কি লিখি? কনক্লুশন। এখানে কি বলা হয়? তাহলে আমরা বলি যে আপনি যখন প্যারাগ্রাফ লিখেন না, আমরা যারা প্যারাগ্রাফের ক্লাস করেছি তাদের জন্য অনেক বেশি ইজি, না বুঝলেও প্যারাগ্রাফের ক্লাস না করলেও সমস্যা নেই, এমনি বুঝবেন। তাহলে আমরা বলি কি প্রথম 2 লাইন এবং লাস্টের 2 লাইনের মধ্যে ওই প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা থাকে। মেন কি থাকে? বলছে ভাইয়া প্যাসেজটা যদি একটা প্যারাগ্রাফের হয় তাহলে আমরা বলি যে প্রথম 2 লাইন এবং লাস্টের 2 লাইনের মধ্যে আপনার কি থাকে? বলছে ভাইয়া আমরা বলি যে মেইন আইডিয়াটা থাকে। তার মানে মেইন আইডিয়া কোশ্চেনের জন্য আপনি ফার্স্টের 2 লাইন আর লাস্টের 2 লাইন যদি আপনি ভালোভাবে পড়েন, যে প্রিটি চান্স আছে যেখান থেকে আপনি উত্তরটা বের করে নিয়ে আসতে পারবেন, রাইট? ওটা আমি লিখেছি ফার্স্ট 2-3 লাইন এবং লাস্টের 2-3 লাইন আপনার মেইন আইডিয়া হবার সম্ভাবনা অনেকখানি বেশি থাকে। 3 নম্বর কথা যদি আপনি মনে রাখেন, যে মনে রাখবেন সরাসরি কোনো লাইন বা সেন্টেন্স প্যাসেজের মেইন আইডিয়া বা টাইটেল হওয়ার সম্ভাবনা খুবই কম।
রাইট, তাহলে আমি বলতেছি যে সরাসরি কোনো লাইন কখনো নর্মালি এখানে টাইটেল বা আইডিয়াটা হয় না, তাই সরাসরি কোনো লাইন কোশ্চেনে অ্যান্সার অপশনে থাকলে তুমি তা বাদ দিতে পারো। রাইট, আরেকটা কথা, একটা জিনিস চিন্তা করো, আমরা যদি মেইন আইডিয়া কোশ্চেনের কথা চিন্তা করি, মেইন আইডিয়া মানে কি, যেমন একটা মুভির যে টাইটেল হয় বা নাম হয়, এই নাম দেখেও কিন্তু আমি বুঝতে পারি যে মুভিটা কেমন হবে, তাই না? বা তুমি যদি টাইটেল সঙ্গের কথা বলো, তাহলে ওইটা দেখেও কিন্তু আমি বুঝতে পারি যে মুভিটা কেমন হবে। যেমন তুমি যদি চিন্তা করো মুভির কথা, বাবা কেন চাকর, তার মানে আমি মুভি দেখে বুঝতেছি না যে এটা কোন ধরনের মুভিটা হবে, তাই না? আবার আপনি যদি চিন্তা করেন, দেখেন আমরা যে টাইটেল সঙ্গের কথা চিন্তা করি, তাহলে ওইটাও কি মুভির থিমটা ধরে করা হয়। আবার আপনি যদি চিন্তা করেন, দেখেন যেটা আপনার মুভির নাম হয়, ওই মুভির নামটা কিন্তু মুভির মধ্যে বারবার বারবার বলার চেষ্টা করা হয়, অর্থাৎ একটা প্যাসেজে যে জিনিসটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে ওইটা হচ্ছে আপনার মেন আইডিয়া। এসিটা একটু কমাই দিও, গরম লাগতেছে। এবার দেখেন আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, তাহলে এবার খেয়াল করেন, মুভির আপনি যে মুভিটা দেখতেছেন ওই মুভিটা কিন্তু বারবার বারবার করে আপনাকে মেসেজ দেয়, এটা হচ্ছে মেন আইডিয়া। যেমন আপনি যদি বলেন কুস কুস হতা হে, তাহলে বারবার বলতেই থাকে না কুস কুস হতা হে, নাকি? আচ্ছা, দিল দেখে সনম কি কি আছে না, আর তারপরে এই যে প্রেম রতন ধান পায় রে, তাহলে এই যে বারবার বারবার এগুলো বলতেই থাকে, তার মানে ওটা হচ্ছে আপনার মেন আইডিয়া। আমি আবার বলতেছি ওইটাই কি আপনার, বলছে ভাইয়া ওইটাই হচ্ছে মেন আইডিয়া। রাইট, ওটাই কি আপনার, ওটা হচ্ছে আপনার মেন আইডিয়া। তার মানে যেই কথাটা আপনাকে বারবার বারবার করে বলা হবে, তাহলে সেটাকে আমরা বলতেছি মেন আইডিয়া। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে আরেকবার যদি আমি বলি মেন আইডিয়া কোশ্চেনগুলো কিভাবে পাচ্ছেন, তাহলে ভাইয়া মেন আইডিয়ার কথাটা উল্লেখ থাকবে, তাহলে মেন আইডিয়া। উত্তর করার পদ্ধতি আপনি কি পাচ্ছেন, প্রথম 2 লাইন লাস্টের 2 লাইন, বা ওই কথাটা বারবার বলা থাকবে। রাইট, তাহলে এটা আপনি মনে রাখবেন। আর 3 নম্বর কথা কি বলেছি, প্রথমে বলেছিলাম যেটা আমরা লাস্টে সলিউশন করব। কখন সলিউশন করবো, বলছে ভাইয়া লাস্টে। তাহলে শেষ, একটা আইটেম পড়া শেষ। রাইট, তাহলে একটা কোশ্চেন বুঝতে পেরেছি কিভাবে পড়তে হয়। রাইট, এটা আমরা প্র্যাকটিস করবো একটু পরে। এবার আসেন, এরপরে আমাদের সবচেয়ে বেশি যে কোশ্চেন থাকে আমরা বলি সেটা হচ্ছে স্পেসিফিক ডিটেল কোশ্চেন। আমি আবার বলতেছি সবচেয়ে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি পরীক্ষায় থাকে সেটাকে আমরা বলতেছি স্পেসিফিক ডিটেল কোশ্চেন। ভালো করে খেয়াল করবেন। আমি আবার বলতেছি আমরা যদি খেয়াল করি যে স্পেসিফিক ডিটেল কোশ্চেনটা কি, স্পেসিফিক ডিটেল কোশ্চেনটার দিকে আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে সর্বনিম্ন 2টা থাকে। এই কোশ্চেন কটা থাকে, বলছে ভাই সর্বনিম্ন পরীক্ষায় 2টা থাকে। রাইট, আমি আর বলতেছি সর্বনিম্ন কয়টা থাকে, বলছে ভাইয়া স্পেসিফিক ডিটেল যে কোশ্চেনগুলো আছে এটা সর্বনিম্ন 2টা পরীক্ষায় থাকবে। এবার আসেন, এই কোশ্চেনগুলো উত্তর করা আগের যেমন মেইন আইডিয়া আপনাকে প্রথম 2 লাইন লাস্টের 2 লাইন পরে চিন্তা করতে হচ্ছে, বারবার চিন্তা করতে হচ্ছে যে কোন কথাটা বারবার বলা আছে। রাইট, সেটাকে তুমি বলতেছো মেইন আইডিয়া। আমি বলতেছি সেটাকে তুমি কি বলতেছো, সেটাকে তুমি মেইন আইডিয়া বলতেছো। বাট স্পেসিফিক ডিটেল কোশ্চেনে কিচ্ছু চিন্তা করতে হয় না, এটাকে আমরা বলি ধরো মুরগি করো জবাই। এটাকে আমরা কি বলি, বলছে ভাই ধরো মুরগি করো জবাই। এখানে মূল ফ্যাক্টটা যেটা দাঁড়ায় যে তুমি যখন এই ধাঁচের কোশ্চেন পাবা, ধূপ করে যদি ওই লাইনের আগে পড়ে বা ওই লাইনটা পড়ো, তাহলে তুমি উত্তর পেয়ে যাবা। এটার জন্য কোনো ক্রিটিক্যালি চিন্তা করার কোনো দরকারই পড়ে না। তার মানে আগে বোঝা লাগবে যে স্পেসিফিক ডিটেল কোশ্চেনটা আসে কেমনে। ঠিক আছে, তাহলে আসে কেমনে, আমরা যদি ওই জায়গাটার দিকে খেয়াল করি, বলছে ভাইয়া এই কোশ্চেনগুলো নর্মালি শুরু হয় কি দিয়ে, আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি, দেখেন এখানে প্যাসেজ আসে, বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। আমি বলতেছি এটাতে কি লেখা থাকে, বলছে ভাইয়া অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, তাহলে এই শব্দটা উল্লেখ থাকে। আমি যখন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ পাবো, তার মানে আমি ধরে নিব যে ভাই এটা স্পেসিফিক ডিটেল কোশ্চেন। আমি আবার বলতেছি স্পেসিফিক ডিটেল কোশ্চেন আমি চিনবো কিভাবে, বলছে ভাইয়া আমার প্যারা খাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে, আমি প্যারা খাবোই না। আমি নর্মালি আমরা যদি আচ্ছা গরম লাগলে এসি কমিয়ে দাও, তাই না বলে একটু বুঝেছে, বলছে ভাইয়া টেম্পারেচার কমানোর কথা বলছি, টেম্পারেচার যত কমাবেন তত তো আপনার ভালো লাগবে। আসেন এবার বলছি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। রাইট, তাহলে এবার অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মানে কি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মানে আমরা বলছি স্পেসিফিক ডিটেল কোশ্চেন। আবার দেখ আমার যদি এরকম থাকে দ্য প্যাসেজ স্টেটস দ্যাট, রাইট, স্টেটস দ্যাট, দ্য প্যাসেজ স্টেটস দ্যাট থাকলে আমরা বলি স্পেসিফিক ডিটেল কোশ্চেন। দ্য অথর স্টেটস, রাইট, তার মানে এটা মানে কি, বলছে স্পেসিফিক ডিটেল কোশ্চেন। আবার দেখেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট সাপোর্টেড বাই দ্য প্যাসেজ, তাহলে কোন স্টেটমেন্টটা প্যাসেজের সবচেয়ে বেশি সাপোর্ট খায়, তার মানে এটাকে আমরা কি বলবো স্পেসিফিক ডিটেল কোশ্চেন। এবার বলছি ইন দ্য লাইন ড্যাশ 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 দ্য অথর সেজ দ্যাট, তাই না? তাহলে এই যে ইন লাইন দিয়েও যদি আপনার কোশ্চেন থাকে, তাহলে আপনি ঝট করে ধরে নেবেন এটা হচ্ছে স্পেসিফিক ডিটেল কোশ্চেন। আমি আবার বলতেছি কি কি থাকবে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ স্টেটস দ্যাট, এরপর বলছে দ্য অথর স্টেটস হুইচ অফ দ্য ফলোইং, দ্য অথর স্টেটস হুইচ অফ দ্য কি, বলছে ভাই দ্য অথর স্টেটস হুইচ অফ দ্য ফলোইং। তাহলে এই যে এই ধাঁচের যে আপনি কোশ্চেন পাচ্ছেন, এই ধাঁচের কোশ্চেনগুলোকে আমরা বলতেছি যে ভাই স্পেসিফিক ডিটেল কোশ্চেন। আমি বলতেছি এই ধাঁচের কোশ্চেনকে আপনি কি বলতেছেন যে ভাই স্পেসিফিক ডিটেল কোশ্চেন। তো এই স্পেসিফিক ডিটেল কোশ্চেন যখন আপনি পাচ্ছেন, তখন আপনার জন্য করণীয়টা কি হবে, ভালো করে খেয়াল করবেন করণীয়টা কি হবে। ওকে, তো আমরা বলি 1 নম্বর কথা হাউ টু ক্র্যাক, মানে কিভাবে আপনি সলিউশন করতে পারেন। এখানে বলতেছি এই স্টাইলে কোশ্চেনে সলভ করার ক্ষেত্রে মনে রাখবে যা তুমি সত্য বলে জানো তার উপর গুরুত্ব না দিয়ে প্যাসেজে যা সত্য বলে দেওয়া আছে তার উপর তোমাকে গুরুত্ব দিতে হবে।
তার মানে কি নর্মাল কথা হচ্ছে দেখেন করোনার সময়টাতে, হ্যাঁ করোনার সময়টার কথা তুমি যদি চিন্তা করো, তো করোনার সময়টাতে কি বলা হয়েছিল? করোনার সময়টাতে মানে আমেরিকার হাই কমিশনার আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিল যে আমাদের দেশে তো ভেন্টিলেটর নাই, খুব সমস্যার মধ্যে আছি আমরা। তখন আমাদের মোনেম সাহেব বলছিল যে আসলে আমাদের দেশে তো ভেন্টিলেটর কোনো সমস্যা নাই, আমরা ভেন্টিলেটর আমাদের এখানে প্রচুর আছে। তখন আমেরিকান হাই কমিশনার বলেছিল যে ঠিক আছে তাহলে তোমরা কিছু ভেন্টিলেটর আমাদের পাঠাও। এরপরে যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি তখন সেক্রেটারিকে বললেন যে ইউএসএ তো হচ্ছে আমাদের কাছ থেকে ভেন্টিলেটর চাই, আমাদের তো অনেক আছে, দিয়ে দেওয়া হোক। তখন সেক্রেটারি মহোদয় বললেন যে আসলে আপনি কোন ভেন্টিলেটরকে বোঝাচ্ছেন, করোনাকালীন সময় আমাদের কাছেও তো ভেন্টিলেটর নাই। তো বলছে কি বলো, ওই যে বাথরুমে বা রুমে আমরা যে ভেন্টিলেটরটা ইউজ করি এটা তো আমরা চাইলেই তো অনেক উৎপাদন করতে পারি। বলছে না, আসলে উনি এটা বুঝায়নি, করোনাতে আমরা যে মুখে যে ভেন্টিলেটরটা দিচ্ছিলাম সেটার কথা বুঝিয়েছে। তার মানে আমাকে এটা খেয়াল করতে হবে যে তুমি যেটাকে সত্য জানো তুমি সেটার উপর গুরুত্ব দিও না, প্যাসেজে যেটাকে সত্য বলে মানে বলা আছে তুমি ওটার উপরে গুরুত্ব দাও, তাহলে খুব সহজে উত্তর করতে পারবা। দ্বিতীয়টা হচ্ছে কোশ্চিনের সাথে প্যাসেজে যে কিওয়ার্ড মিলে যায় তুমি তার আগে বা পরের 2 লাইন পড়লেই তুমি খুঁজে পাবা। তাহলে স্পেসিফিক ডিটেল কোশ্চেনে মজা কি, যখন এই কোশ্চেনে তুমি কিওয়ার্ডটা পেয়ে যাচ্ছ ওইটা দিয়ে খালি প্যাসেজটা স্ক্যান করো, ওইটা দিয়ে যদি স্ক্যান করে যাও তাহলে তুমি উত্তর একদম কবিতার মতো উত্তরটা তুমি পেয়ে যাবা, তোমার কোনো প্যারাই নিতে হবে না, রাইট? তোমার কোনো প্যারাই নিতে হবে না। তাহলে এই ধরনের কোশ্চেনের উত্তর করা আমরা বলি ভেরি নর্মাল, রাইট? এই ধরনের প্যাসেজের উত্তর করা কি আমরা বলছি ভাইয়া ভেরি নর্মাল। এবার আসেন 2 নম্বর কোশ্চেন। এরপরে তাহলে আমরা 2টা কোশ্চেন পাইছি। 1 নম্বর পাইছি কি মেইন আইডিয়া কোশ্চেন, দ্বিতীয় নম্বরে আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা বলছি স্পেসিফিক ডিটেল কোশ্চেন। আমি আবার বলতেছি প্রথমটা আমরা কি পেয়েছি, বলছে ভাই মেইন আইডিয়া কোশ্চেন, এবং দ্বিতীয়টাকে আমরা বলছি স্পেসিফিক ডিটেল কোশ্চেন। এবার 3 নম্বরে আসেন, এই 3 নম্বরের কোশ্চেন কিন্তু এটা বেয়াদব আছে, রাইট? আমরা বলছি ইনফারেন্স কোশ্চেন বা ইমপ্লাইড আইডিয়া কোশ্চেন। বলছে আমরা বলতেছি যে ভাইয়া এই ধরনের কোশ্চেন একটু দুষ্টু আছে, এগুলো কোশ্চেন একটু কি আছে, বলছে ভাই এগুলো কোশ্চেনটা হচ্ছে একটু আমরা যদি খেয়াল করি এই ধরনের কোশ্চেনগুলো একটু দুষ্টু আছে। বলে ভাই এগুলো দুষ্টু কেন? বলছে ভাইয়া আমরা বলি রিডিং কম্প্রিহেনশনে এই পোর্শনটা একটু কঠিন, কারণ এ ধরনের কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে কিছু প্যাসেজ স্পেসিফিক্যালি কিছু বলা থাকে না, লজিক্যালি চিন্তা ভাবনা করে অ্যান্সার বের করতে হয়। ছোট্ট আমরা এটা পরে বলতেছি, আসেন ব্যাপারটা কি আগে ইনফারেন্স কোশ্চেনটা আমরা বলে আসি যে ইনফারেন্স কোশ্চেন বলতে আমরা কি বুঝি। এখানে আপনি ইনফারেন্স কোশ্চেনের দিকে আপনি যদি চিন্তা করেন, রাইট? আমি আবার বলতেছি আপনি যদি ইনফারেন্স কোশ্চেনের কথা চিন্তা করেন তাহলে এটা কি, দেখেন আপনাকে কেউ একজন ঘন ঘন এরকম মেসেজ দিচ্ছে, বাবু গুড মর্নিং, বাবু কেমন আছো, বাবু খাইছো, রাইট? তার মানে সে তোমাকে কি বোঝাতে চাচ্ছে, সে তোমাকে ভালোবাসে। ডিরেক্ট বলতেছে না আই লাভ ইউ, ডিরেক্ট আই লাভ ইউ বললে ওটা স্পেসিফিক ডিটেল কোশ্চেন। ডিরেক্ট তোমাকে বলতেছে না আই লাভ ইউ, আর সে তোমাকে বলতেছে বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো। এই যে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, তার মানে এটাই বলতেছে যে ভাইয়া সে তোমাকে বোঝাতে চাচ্ছে সে তুমি ভালোবাসে, ডিরেক্ট বলতেছে না। তার মানে লেখক তোমাকে এখানে কি বোঝাতে চাচ্ছে ওইটা যদি তুমি বুঝতে পারো তাহলে ওটাকে আমরা বলি ইনফারেন্স কোশ্চেন। অর্থাৎ আমরা যদি এই জায়গার কথা যদি আমরা চিন্তা করি, দেখো আমরা বলি চোখের ইশারা আছে না, কতগুলো পোলা খালি তাকায় থাকে ড্যাব 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 করে, আছে না এরকম? তাহলে ওটাকে সে কি বুঝাতে চায় তোমাকে, ওই যে তুমি বুঝতে পারতেছো ও কি বুঝাতে চাচ্ছে সেটাকে আমরা বলি ইনফারেন্স কোশ্চেন। তুমি কি বুঝতেছো এটা মূল কথা না, তুমি লেখকের অ্যাটিটিউডটা তুমি বুঝতে পারতেছো, বাইরে থেকে তোমার বোঝার দরকার নাই, লেখক এখানে কি বুঝাতে চাচ্ছে সেটাকে আমরা বলি ইনফারেন্স কোশ্চেন। আমি বলতে সেটাকে আমরা কি বলি, আমরা ইনফারেন্স কোশ্চেন বলি। ওকে, তাহলে মোজাহিদের একটা কি একটা গান ছিল রে, চোখে চোখে কথা কি একটা আছে না, আচ্ছা ওইটাই হচ্ছে মূল ফ্যাক্ট। তাহলে এই জায়গাটাতে আমাকে একটু ভালোভাবে বুঝতে হবে, রাইট? আমি আবার বলতেছি ওই জায়গাটাতে আমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে ইনফারেন্স কোশ্চেন, যেমন আমরা যদি তোমাকে একটু উদাহরণ দিয়ে বোঝাই তাহলে দেখো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। আমি বলছি ইট ওয়াজ রেইনিং অল দ্য ডে, কোশ্চেনটা দেখেন, আমি বলতেছি ইট ওয়াজ রেইনিং অল দ্য ডে, সারাটা দিন বৃষ্টি হচ্ছে। ওকে, এরপর বলছি উই অফেন হ্যাড টু গো টু স্কুল বাই মাডি রোড, এবং আমাদেরকে স্কুলে যেতে হচ্ছে যে কি দিয়ে, বলছে কাদা রাস্তা দিয়ে। তাহলে এবার আমি বললাম যে সারাদিন বৃষ্টি হচ্ছে, আমাদের স্কুলে যেতে হচ্ছে কাদা রাস্তা দিয়া, মেয়েরা হচ্ছে হাতে স্যান্ডেল নিয়ে স্কুলে যাচ্ছে, যাইতে লেগে ধুপাধুপ পড়ে যাচ্ছে। এখন কোশ্চেন করা হয়েছে যে ভাইয়া এখানে কোন সিজনের কথা বলা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য সিজন, এখানে কি সিজনের কথা বলা আছে? বলছে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে সিজন কোনটা? তাহলে আমরা বলবো যে ভাই ডেফিনেটলি ড্যাম শিওর, তোমরাই বলো তো এখানে সিজন কোনটা হতে পারে, রাইট? তোমরা একটু বলো যে ভাই এখানে আসলে কোন সিজনটা হতে পারে। ওকে, তাহলে আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি তো বলছে ভাইয়া এখানে কোন সিজনের কথা বলা হয়েছে, তোমরা একটু কমেন্টে আমাকে জানাও তো যে সিজন কোনটার কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি খেয়াল করি তা আমরা বলছি ভাইয়া এটাকে
আচ্ছা এটাকে আমরা কোন সিজনের কথা বলতেছি একটু ওকে 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 আচ্ছা তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ডেফিনেটলি আমরা বলবো যে ভাইয়া এখানে রেইনি সিজনের কথা বলা হচ্ছে। আমি আবার বলতেছি এটা কিসের কথা বলা হচ্ছে, তাহলে আমরা বলবো যে ভাইয়া এখানে রেইনি সিজনের কথা বলা হয়েছে। আমি আবার বলতেছি এখানে কিসের কথা বলা হয়েছে, ভাইয়া ডেফিনেটলি এখানে রেইনি সিজনের কথা বলা হয়েছে। আমি যদি তোমাকে এরকম ভাবে বলি, দেখো আমি যদি বলি যে দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকারকে নারী, আপনার আমরা যদি বলি যে এসপিকে বসে নারী, ডিসিকে বসে নারী, এবং মুজাহিদ অফিসে আসার সময় অবশ্যই বোরখা পরিহিত পরে অফিসে আসে। তাহলে আমরা যদি এই জায়গা দিয়ে চিন্তা করি তাহলে এখানে কিসের কথা বলা হচ্ছে, তাহলে আমরা ডেফিনেটলি আমরা যদি বলি ডেফিনেটলি এখানে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে, তাই না? কিসের কথা বলা হচ্ছে? আমরা বলবো যে ভাইয়া উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে। যেহেতু উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে, এখানে কোথাও বলা ছিল না, ডিরেক্ট আমি বলতেছি কি প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, সব নারী, মুজাহিদ অফিসেও আসতেছে বোরকা বইরা, তার মানে আমরা বলতেছি কি যে ভাইয়া এখানে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে। তার মানে আপনার এই যে ফ্যাক্টটা, এটাকে আমরা এই ধরনের কোশ্চেনকে আমরা বলি ইনফারেন্স কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো একটু টাফ হয়। তাহলে এবার আসেন ইনফারেন্স কোশ্চেন চিনবেন কিভাবে? ওই যে ভাই আমরা যদি ইনফারেন্স কোশ্চেনের কথা যদি চিন্তা করি তাহলে আমরা ইনফারেন্স কোশ্চেনটা বলতে আমরা কি বুঝি, তাহলে এবার দেখেন মুজাহিদ ভাই রাজাকার বোরকা পরে আসে, এবার আছেন। তাহলে এবার আপনি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করেন, দেখেন বলছে ইট ক্যান বি ইনফারেন্ট, তাহলে আমি ইনফারেন্ট শব্দ দিয়ে বুঝে যাবো যে এটা ইনফারেন্স কোশ্চেন। আমি বলতেছি ইনফারেন্ট শব্দ দেখলে আমরা কি বলবো, তাই বলছে ভাইয়া তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো যে ভাই ইনফারেন্ট লেখা আছে তার মানে ইনফারেন্স কোশ্চেন। ওকে, দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট, সাজেস্ট আছে মানে কি ইনফারেন্স কোশ্চেন। দ্য অথর ইমপ্লাইজ দ্যাট, ইমপ্লাইজ আছে তার মানে কি ইনফারেন্স কোশ্চেন। ওকে, তাহলে এবার আপনি যদি দেখেন এখানে কি দেওয়া আছে, বুঝতে পারবেন ইনফারেন্ট দেওয়া আছে, তার মানে তিনটা শব্দ যদি আপনি মুখস্থ করে রাখেন আপনি ইনফারেন্স কোশ্চেনটা আপনি সহজে উত্তর করতে পারবেন। তাহলে কি কি আমরা বলছি ভাই, ইনফারেন্ট শব্দটা থাকবে, অথবা সাজেস্ট থাকবে, অথবা ইমপ্লাইজ থাকবে, অথবা ইনফারেন্ট থাকবে। আমি আবার বলতেছি তাহলে এখানে কি কি থাকবে। ওকে, এবার দেখেন তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি, এখানে তিনটা শব্দ থাকে, ইনফারেন্ট, সাজেস্ট আর ইমপ্লাইজ। এই তিনটা শব্দ যদি আপনি পেয়ে যান তাহলে আপনি চোখ বন্ধ করে আপনি বলবেন যে ভাইয়া এটা হচ্ছে ইনফারেন্স কোশ্চেন। আমি আবার বলতেছি এটাকে আমরা কি বলবো, আমরা বলবো যে ভাইয়া ইনফারেন্স কোশ্চেন। ভালো করে খেয়াল করবেন, এটাকে আমরা কি বলবো, আমরা ইনফারেন্স কোশ্চেন বলবো। ঠিক আছে, এরপরে আসেন এগুলো উত্তর করার নিয়ম কি। আমরা বলি যে দেখেন, এক নাম্বার, কোশ্চেনটি ভালোভাবে পড়ে কোশ্চেনের প্রদত্ত কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে যে বিষয়টি ইনফার করতে বলা হচ্ছে প্যাসেজ রিলেটেড পোর্শন থেকে সে বিষয়টা আগে খুঁজে বের করতে হবে। মানে কোন জায়গায় কথা বলতেছে আমি ওইখানে জায়গাটা খুঁজে বের করবো, দেন প্যাসেজ রিলেটেড পার্টে খুঁজবো, তার আশেপাশে কয়েকটা সেন্টেন্স ভালোভাবে পড়বো, তাহলে আমি ডানে বামে ভালো করে পড়বো, তাহলে আমার উত্তরটা চলে আসবে। এরপরে ওই কয়েকটি সেন্টেন্সের উপর একটু লজিক্যালি চিন্তা করলে সঠিক উত্তরটা তুমি পেয়ে যাবে। মনে রাখবে এই টাইপের কোশ্চেন সলভ করতে শুধুমাত্র তোমার রিডিং স্কিল বা স্ট্র্যাটেজি ভালো থাকলেই হবে না, বরং এর পাশাপাশি থাকতে হবে ঠান্ডা মাথায় চিন্তা করার ক্ষমতা। আমি আর বলতেছি ঠান্ডা মাথায় কি, তার মানে বলছি ভাই ঠান্ডা মাথায় চিন্তা করার ক্ষমতা। ওকে, তাহলে এই জিনিসটা একটু ভালো করে চিন্তা করলে তোমার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এরপরে আসো, এটা আমরা বলি ভকুলার টাইপ কোশ্চেন। 100% ভকুলার টাইপ কোশ্চেনটা কমন থাকবে লাস্ট প্যাটার্ন কোশ্চেনের, রাইট? আমরা লাস্ট প্যাটার্ন যদি বলি তাহলে এবার আমরা যদি বলি লাস্ট প্যাটার্নটা কি, বলছে আমরা যদি লাস্ট প্যাটার্নের কথা চিন্তা করি, বলছে এটা ভকুলার টাইপ কোশ্চেন। ভকুলার টাইপ তো আপনি বুঝেনি যে রিফার্স করবে অথবা এই ফ্রেজ দ্বারা কি বোঝাচ্ছে, সিনোনিম কি, অ্যান্টোনিম কি, এই ধরনের যে কোশ্চেনগুলো থাকে সেটা আমরা ভকুলার টাইপ কোশ্চেন বলি। এটা উত্তর করা ভেরি ইজি, তাই না? আমরা জানি যে এটা উত্তর করা ভেরি ইজি, যে ভকুলার টাইপ সিনোনিম অ্যান্টোনিম চাই। তো আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি, আমরা ভালো করে একটু চিন্তা করি। দেখেন এই ধরনের কোশ্চেন সলভ করতে কোনো প্যাসেজ বা আর্টিকেল আমরা লাগবে না, এগুলো কিছু চিন্তা করা। নর্মাল কথা হচ্ছে কি, দেখেন আপনি যেভাবে নর্মালি চিন্তা করেন এটা কিন্তু ওভাবে আসবে না। অনেক স্টুডেন্ট বলে কি ভাইয়া আমি এই ওয়ার্ডটার তো সিনোনিম জানি না, তাহলে আমি উত্তর করবো কিভাবে? আমি আজকে ক্লাসে উঠে দেখানোর চেষ্টা করবো যে তুমি ওয়ার্ড মিনিং যাও না, তারপরে তুমি এখানে প্যাসেজ থেকে সিনোনিম অ্যান্টোনিমটা কিভাবে তুমি বের করতে পারো, রাইট? আমরা বলি একটা ওয়ার্ডের কনটেক্সচুয়াল অনেক রকম মিনিং থাকে। আমি বলতেছি কনটেক্সচুয়াল অনেক রকম মিনিং থাকে, আমাকে মিনিংটা বুঝতে হবে। যেমন আমি যদি বলি স্টেট, স্টেট মানে কি, তাহলে আমি বলি স্টেট মানে হচ্ছে বলা। ভালো করে খেয়াল করবেন, স্টেট মানে কি, আমরা বলি স্টেট মানে হচ্ছে বলা। ভালো করে খেয়াল করবেন। ওকে, তাহলে আমি যদি বলি স্টেট মানে কি, আমরা বলি যে স্টেট মানে হচ্ছে বলা। ভালো করে খেয়াল করেন, স্টেট মানে কি, বলা। আবার আপনি যদি স্টেট মানে বলেন তাহলে আমরা বলি যে তরল বা বায়বীয় পদার্থের অবস্থা, তরল বা কি বায়বীয় পদার্থের অবস্থা, রাইট? তরল বা বায়বীয় পদার্থের কি, বুঝছে ভাইয়া, তরল বা বায়বীয় পদার্থের কি অবস্থা। এরপর আসেন আপনি যদি খেয়াল করেন আমরা বলতেছি তরল বা বায়বীয় পদার্থের অবস্থা। আবার স্টেট মানে কি, বুঝছে ভাই, স্টেট মানে হচ্ছে দেশ। আবার স্টেট মানে কি, বুঝছে ভাই, রাজ্য হয়, তাই না? আমি যদি আপনাকে এরকমটা কথা বলি, যেমন ক্যালিফোর্নিয়াটা কি, বুঝছে ভাই, ক্যালিফোর্নিয়াটা স্টেট। আবার ইউএসএটাও কি, বুঝছে ভাই, স্টেট।
তার মানে এখানে কনটেক্সটে কোনটা বোঝাচ্ছে ওইটা আসলে বোঝা ফরজ, রাইট? যেমন আমি যদি উদাহরণস্বরূপ তোমাকে এরকমটা বলি, ওকে, ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী, তাই না? তো শ্বশুর বাড়ি যেখানে, আচ্ছা বুঝতে পেরেছি। আছেন, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, দেখেন একটা সেন্টেন্সের কথা যদি আমরা চিন্তা করি, যেমন আমি যদি বলি লর্ড, এরপরে আমরা বললাম যে লাভস, লর্ড লাভস, এরপর আমরা বলতেছি পোর এমপ্লয়িজ, পোর কি বলছে ভাই? পোর এমপ্লয়িজ। তাহলে আপনি যদি খেয়াল করেন, আমরা বললাম লর্ড লাভস পোর এমপ্লয়িজ অ্যান্ড এরপর আমরা বললাম যে হেড, এরপর আমরা বললাম রিচ এমপ্লয়িজ। ওকে, তাহলে এরকম ধরনের আপনার একটা সেন্টেন্স দেওয়া আছে। ওকে, তার আমরা বললাম লর্ড লাভস পোর এমপ্লয়িজ অ্যান্ড হেড রিচ এমপ্লয়িজ। তাহলে এবার আপনি যদি খেয়াল করেন এখানে লাভসের মিনিংটা কি হবে? এ নাম্বার লাইক আর বি নাম্বারটা হচ্ছে প্রায়োরিটি, প্রায়োরিটি। তাহলে আপনি উত্তরটা কোথায় করবেন ভালো করে খেয়াল করেন। আমি বললাম লর্ড লাভস পোর এমপ্লয়িজ অ্যান্ড হেড রিচ এমপ্লয়িজ। তাহলে আপনার এখানে উত্তরটা কি আসবে একটু ভালো করে খেয়াল করবেন। আমি বলছি উত্তরটা কি আসবে একটু ভালো করে একটু খেয়াল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার আমরা যদি খেয়াল করি লর্ড লাভস পোর এমপ্লয়িজ অ্যান্ড হেড রিচ এমপ্লয়িজ, এখানে লাভসের মিনিংটা কি, লাইক নাকি প্রায়োরিটি? একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানার চেষ্টা করবেন যে ভাইয়া এটার উত্তরটা কি আসতে পারে। একটু কমেন্ট বক্সে জানার চেষ্টা করবেন যে ভাইয়া এখানে আমার উত্তরটা কি হতে পারে, রাইট? কি হতে পারে একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন তাহলে আমরা এই জায়গাটা দিয়ে আচ্ছা, তামান্না আঞ্জু বলছে ভাইয়া চিন্তা করতে করতে এক্সাম টাইম শেষ হয়ে যাবে। না ভাইয়া, আমি প্যাসেজ সলভ করে দেখাচ্ছি, দেখো কত ফাস্ট চিন্তা করে উত্তর বের করা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। দেখেন আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার আচ্ছা উত্তর বলেছে বি প্রায়োরিটি, ভেরি এক্সিলেন্ট। আনিসুর রহমান ভেরি এক্সিলেন্ট, এখানে প্রায়োরিটি। আচ্ছা, যা আমাকে আব্দুর রহমান জয় বলেছে প্রায়োরিটি, যা আমাকে কেউ দেয় না, আহারে। আচ্ছা, এবার আসেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি এখানে লাভস বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। লাভস বলতে কি এমনটা হয় যে গরিব এমপ্লয়ীদের মালিক বিয়ে করতে চায়, ব্যাপারটা তো এরকম না। তারপরে গরিবদের কি দেয়, প্রায়োরিটি দেয়। তার মানে এখানে কোনোভাবে লাইক বোঝাচ্ছে না, তুমি জোরে যে লাভ মানে লাইকটা তুমি দিতে পারো না। তার মানে এখানে উত্তরটা কি হবে, বলছে ভাই ডেফিনেটলি প্রায়োরিটি হবে। তাহলে এটাই হচ্ছে আমরা বলি কন্টেক্সচুয়াল আপনাকে বুঝতে হয়। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করেন এই কয়টা কোশ্চেন, এই প্যাটার্নগুলো থেকেই কোশ্চেন পড়বে আর তুমি উত্তর করে চলে আসবা ঝটাঝট পাটাপাট। এবার আসেন এবার দেখেন আপনার বিউপি পরীক্ষার জন্য আমরা গত ক্লাসে বলেছি বিউপি রিসেন্ট ভ্যাকসিন এবং বিউপি বুস্টার দুটা পড়লে কিন্তু 40-এর মধ্যে প্রায় 35 মার্কস পেয়ে যাবেন। সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এবং জাহাঙ্গীরনগরের পরীক্ষা এবং সব ইউনিভার্সিটি পরীক্ষা পড়ে আছে। আপনি বিশ্বস্ততার সাথে এই বইগুলো অবশ্যই আপনি পড়তে পারেন, আপনার প্রিপারেশন অনেক ভালো হবে ইনশাল্লাহ। এবার আসেন আমরা একটা প্যাসেজের কথা দিয়েছি, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, রাইট? আমরা যদি এইখানে প্যাসেজের কথা চিন্তা করি, এটা একটা প্যাসেজ, এই প্যাসেজ থেকে আমরা যতগুলো কথা আমরা পেয়েছি আমরা এখানে অ্যাপ্লাই করার এখন চেষ্টা করব যে আমরা কত দ্রুত আসলে কোশ্চেনটাকে সলভ করতে পারি। আমরা জানি আগে আমরা জীবনও প্যাসেজ পড়বো না, আমরা আগে কি পড়বো, আমরা কোশ্চেন পড়বো, তাই তো? তাহলে আমরা জীবনও আগে প্যাসেজ পড়বো না, আমরা ডেফিনেটলি আমরা আগে কি পড়বো, কোশ্চেন পড়বো। তাহলে এই কোশ্চেনের আগে প্যাসেজে হাত দেওয়ার দরকার নাই, প্যাসেজে আমরা হাত দেবো না, আমরা আগে কোশ্চেনে হাত দেবো, রাইট? আমরা কোথায় হাত দেবো বলেন? তাহলে আমরা যদি বলি আমরা এই জায়গাটা থেকে যদি আমরা খেয়াল করি যে আগে কোশ্চেনে হাত দেবো, রাইট? আমরা কোথায় হাত দিব, বলছে ভাইয়া ডেফিনেটলি আমরা আগে কোশ্চেনে হাত দেবো। ভালো করে খেয়াল করবেন আমরা কোথায় হাত দেবো, আমরা বলছি ভাইয়া আগে কোশ্চেনে হাত দেবো। তাহলে দেখেন আমি কত দ্রুত এটার উত্তর তৈরি করতে পারি। আমি বলতেছি দেখেন কত দ্রুত আমরা এটা উত্তরটা তৈরি করতে পারি। আসেন কোশ্চেনে যদি হাত দিই তাহলে এখানে দেওয়া আছে কি, তাহলে আমরা যদি বলি দ্য ওয়ার্ড স্টুডেন্ট, স্টুডেন্ট মানেটা কি, স্ট্রাইডেন্ট মানেটা কি? তাহলে আমি যদি বলি এখানে কথা বলা হচ্ছে কি, বলছি স্ট্রাইডেন্ট, তাই না? তাহলে স্ট্রাইডেন্ট মানেটা কি, তাহলে স্ট্রাইডেন্ট মানেটা কি এটা তারা জানতে যাচ্ছে, 1 নম্বর কোশ্চেন। এরপরে আমরা যদি খেয়াল করি 2 নম্বরে আমরা এখানে বলতেছি যে বার্ড সংস আর মেনশন ইন দ্য বিগিনিং। তাহলে এই বার্ডের সংগুলোকে প্রথমে কি এখানে মেনশন করা আছে, তাই না? তাহলে এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। এরপরে আমরা যদি খেয়াল করি এরপরে হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ মোস্ট লাইকলি ডিসকাস। তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর কোশ্চেন, তাই তো? আচ্ছা এরপরে আমরা যদি চিন্তা করি 4 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে ইপিজ আর বিটারনেস প্রডিউস সাউন্ড। তাহলে এখানে আমি যদি বলি এখানে কিওয়ার্ড কোনটা, বলছে ভাই প্রডিউস সাউন্ড, তাই না? আমি বলতেছি এখানে হেডওয়ার্ড কোনটা, তাহলে আমরা বলছি ভাইয়া প্রডিউস সাউন্ডটা হচ্ছে হেডওয়ার্ড। তাহলে ভালো করে মনে রাখেন প্রডিউস সাউন্ড। এরপরে আমরা যদি চিন্তা করি এরপর দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আ ফিমেল গ্রাসহপার। তাহলে আমরা বলছি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, তার মানে প্যাসেজ অনুসারে এটা আসবে, তাই না? প্যাসেজ অনুসারে এটা আসবে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। এরপরে আসেন এরপরে আমরা যদি বলি এখানে কোশ্চেন দেওয়া আছে ইট ক্যান বি ইনফার্ড দ্যাট আ ফিমেল গ্রাসহপার মাইট বি মোস্ট অ্যাট্রাক্টেড টু। তাহলে এখানে ইনফারেড দেওয়া আছে, তার মানে আমি ধরে নিচ্ছি এটা ইনফারেন্স কোশ্চেন। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেন দেওয়া আছে কোনটা, বলছে ভাইয়া অথর্স মেইন পয়েন্ট, অথর্সের মেইন পয়েন্ট। এই 7টা কোশ্চেন এখানে দেওয়া আছে। আসেন আরেকবার আমরা পড়ে আসবো ধপ 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 করে এখানে আমরা কি পাচ্ছি এটা ভালো করে খেয়াল করবেন। আসেন
আমরা যদি খেয়াল করি তাহলে আমরা প্রথমে পাচ্ছি যে ভাই স্টেডেন্ট মানেটা কি, তাহলে আমরা বলতেছি স্টেডেন্ট মানেটা কি, এরপরে আমরা বলতেছি পাখির সংগুলোতে প্রথমে কি বলা হয়েছে, এরপর 3 নম্বর পাচ্ছি যে প্রিভিয়াস প্যারাগ্রাফটা কি নিয়ে আলোচনা হয়েছে, এরপর আমরা বলছি যে ইপিজা বিটারনেস কিভাবে সাউন্ডটা কোথা থেকে উৎপন্ন করে সেটা, এরপরেরটা আমরা পাচ্ছি কি যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অফ ফিমেল গ্রাসহপার কি করে সেটা, এরপরে আমরা পাচ্ছি যে ইনফারেন্স কোশ্চেন যে একটা ফিমেল গ্রাসহপার কিভাবে অ্যাট্রাক্টেড হয়, তাই তো। তাহলে এবার আর লাস্টেটা আমরা পাচ্ছি ইমপ্লাইজ বা মেন আইডিয়া। এই কয়টা কোশ্চেন আমরা পেয়ে গেছি। তাহলে আমরা প্রথমে আগে নিয়মটা ছিল যে আমরা কোশ্চেনটা পড়ে আসবো, তারপর কোশ্চেনটা দেওয়া আছে আমি পেয়ে গেছি। আসেন এবার আমি লোকেট করব যে কোন কোশ্চেনটা কিভাবে দেওয়া আছে, রাইট, কোন কোশ্চেনটা কিভাবে দেওয়া আছে আমরা যদি লোকেট করতে পারি তাহলে আমাদের কাজটা অনেকখানি শেষ হয়ে যাবে। ওকে আসেন এবার দেখেন আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন, দেখেন প্রথম দিকে আমরা পড়ে যাব। দেখেন এখানে কি পাচ্ছি, বলছে অ্যানাদার সাইন স্টিমুলাস অফ কোর্স ইজ সাউন্ড, বলছে আরেকটা মানে যেটা উদ্দীপনা জায়গায় এটা সাইন কি, বলছে অবশ্যই অবশ্যই সেটার নাম হচ্ছে সাউন্ড। তো সেটার নাম কি, বলছে ভাই সাউন্ড। এবং বলতেছে এ মেল বার্ড সং, বলছে একটা পুরুষ পাখির গান অ্যাট্রাক্টস করে, রাইট, কি করে বলছে ভাই অ্যাট্রাক্টস করে, রাইট, কাকে বলছে ফিমেলকে, এবং রিপেল করে কাকে বলছে ভাই কম্পিউটার্সকে, তাই না। তাহলে অনেক শিক্ষার্থী বলে যে ভাই আমি তো অর্থ করতে পারি না, আমি কি করবো, বলছে ভেরি ইজি, ভেরি ইজি, একটু তাকাও একদম উত্তর হয়ে যাবে। আমি যদি বলি এ বার্ড সং অ্যাট্রাক্ট করে, তাহলে অ্যাট্রাক্ট মানে কি, আকর্ষণ করে, এটা আমি জানি। কাকে আকর্ষণ করে, বলছে ভাই মেয়েদেরকে আকর্ষিত করে, পুরুষ পাখিগুলো মেয়ে পাখিগুলোকে কি করে, বলছে আকর্ষিত করে। এবার দেখেন কম্পিউটার্সকে তো আর আকর্ষিত করবে না, তার মানে কি দূর করে দিবে, তার মানে আমি নর্মালি বলতে পারতেছি যে ভাই কম্পিউটার্স লেখা আছে তার মানে কি রিপেল মানে তাড়িয়ে দেওয়া, রাইট। তাহলে আমি আপনার নট নেসেসারি যে আপনার প্রতিটা ওয়ার্ডের আপনাকে মিনিং জানতে হবে, আপনি যে জায়গাটাতে কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এরকম ভাবে ধরে ধরে নেবেন, উত্তর সেম আসবে, রাইট। তাহলে এবার আসেন, তাহলে আমি বুঝতেছি যে অ্যাট্রাক্ট করে কাকে, বলছে ভাইয়া ফিমেলকে। এবার দেখেন তোমার তাড়িয়ে দেয় কাকে, বলছে ভাইয়া তাড়িয়ে যে কম্পিউটার আছে, তাহলে কম্পিউটারকে কি করবে, কম্পিউটারকে তো আর কাছে রাখবে না, তারাই তো দিবে, তার মানে এখানে রিপেল মানে কি তাড়িয়ে দেওয়া। এবার বলতেছে দেখেন দাস ইট অ্যাক্টস অ্যাজ এ সিগন্যাল টু বার্ডস অফ দ্য সেম স্পেসিস, বলছে দাস কি করে, বলছে ইট অ্যাক্টস অ্যাজ এ সিগন্যাল, এটা সিগন্যাল হিসেবে কাজ করে, কি বলছে টু বার্ডস অফ দ্য সেম স্পেসিস, তার মানে এখানে বলতেছে যে সেম স্পেসিসের দিকে এটা কি করে, এটা বলতেছে যে এটা সিগন্যাল হিসেবে এটা কাজ করে। এরপর বলতেছে দেখেন, এরপর বলতেছে মেল গ্রাসহপার, আমরা জানি মেল গ্রাসহপার মানে কি, আমরা জানি ফোরিং, তাই তো। আচ্ছা এরপর দেখেন, এরপর বলতেছে অলসো অ্যাট্রাক্টস ফিমেল উইথ আ সং, তা বলছে এই ফোরিং যেটা আছে সেই ফোরিংটাও কি করে, বলছে যে ফিমেলদেরকে অ্যাট্রাক্ট করে, ফিমেলদেরকে কি করে, বলছে ভাই ফিমেলদেরকে অ্যাট্রাক্ট করে কিসের মাধ্যমে, আমরা বলছি উইথ আ সং, একটা গানের মাধ্যমে, তাই না। এবার বলতেছে দ্য ইপিজার বেটারনেস কমা গ্রাসহপার ফাউন্ড অ্যালং দ্য মেডিটেরিয়ান কোস্ট অফ ফ্রান্স। তাই আমরা জানি বলছে এই যে ইপিজার বিটারনেস বা ফোরিং এর কথা যেটা বলতেছে, এটা বলতেছে কি এ গ্রাসহপার ফাউন্ড অ্যালং দ্য মেডিটেরিয়ান কোস্ট অফ ফ্রান্স, এটা কোথায় পাওয়া যায়, বলছে ভাইয়া ফ্রান্সের মেডিটেরিয়ান কোস্টে এটা পাওয়া যায়। একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এখানেও কমা দেওয়া আছে, এখানেও কমা দেওয়া আছে, কমা কয়টা, একটা নাকি দুইটা, তাহলে আমরা যদি বলি যে ভাই এখানে কমা দেওয়া আছে দুইটা, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, বলছে ভাই কমা কয়টা দেওয়া আছে, বলছে ভাই কমা দুইটা দেওয়া আছে, তাই দুটা যেহেতু দেওয়া আছে তার মানে ডেফিনেটলি আপনার এই অংশটা বাদ যাবে। কারণটা কি, আমরা জানি দুটা কমার মধ্যে যা থাকে সেটা বাড়তি অংশ, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই, বাদ। তার মানে আপনি কি পাচ্ছেন, বলছে ইপিজার বেটারনেস, বলছে ইউজেস অ্যান অর্গান, তারা তাদের একটা অর্গান ব্যবহার করে, কোথায়, বলছে বর্ন অন ইটস ব্যাক টু প্রডিউস আ স্টেডেন্ট সাউন্ড, রাইট। তাহলে আমি দেখেন এখানে দুইটা কোশ্চেন পেয়ে গেছি, একটা হচ্ছে প্রডিউস সাউন্ড আমার কিওয়ার্ড ছিল, এখানে একটা কোশ্চেন ছিল, আর এটা হচ্ছে আমরা যদি দেখি যে ভাইয়া এই যে স্ট্রাইডেন্ট যেটা আপনি পাইছেন, এই যে স্ট্রাইডেন্টের কথা আপনি বলছেন, স্ট্রাইডেন্টের তারা সিনোনিমটাও চেয়েছে, তাহলে দুটা কোশ্চেন আমি কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছি। যেহেতু আমাদের একসাথে দুটা কোশ্চেন না, আমরা একসাথে পড়াতে পারতেছি না, দ্যাটস আমরা এটা স্কিপ করে রাখতেছি। ওকে, আমাদের সাথে যদি কোশ্চেন থাকতো তাহলে আমরা একসাথে এখন দুটা কোশ্চেনের উত্তর আমরা বের করার চেষ্টা করতাম, ঠিক আছে, তাহলে আমার সময়টা খুবই কম লাগতো। এবার সঙ্গে পুরো প্যাসেজটা পড়ে নিতে হলে, এবার বলতেছে মডিফাইড উইং লাইক স্ট্রাকচারস, এর যে উইং যেটা আছে, এর যে পাখনা যেটা আছে সেটা স্ট্রাকচারের মতো কাজ করে, আর স্ক্র্যাপড এগেইনস্ট ইচ আদার, একটা একটার সাথে কি করে, স্ক্র্যাপ করে, টু প্রডিউস আ সাউন্ড, একটা সাউন্ড প্রডিউস করতে, হুইচ ইজ দেন অ্যাম্পলিফাইড বাই স্মল শেল, যেটা পরবর্তীতে একটা কি বলছে স্মল শেলের মাধ্যমে যেটা অ্যাম্পলিফাইড হয়। এবার বলছে ওয়েন ফিমেলস হিয়ার দিস সাউন্ড, যখনই তার একটা সাউন্ডটা শোনে, দে স্ক্যাম্বল টুয়ার্ড ইট, তারা ওইদিকে কি করে, স্ক্যাম্বল করে, আমি জানি না স্ক্যাম্বল মানে কি, তার মানে এখানে নর্মালি বুঝতে পারতেছি যে স্ক্র্যাম্বল মানে কি, তার মানে ওদিকে ছুটে যায়। এবার বলতেছে ক্লাইম্বিং ওভার এনি অবস্টাকলস, যত বাধা আসে সে বাধাটা অতিক্রম করে যায়, দ্যাট আর ইন দেয়ার ওয়ে, তাদের পথে যেটা পড়ে,
দেন অ্যান্ড স্পিডিং আপ অ্যাজ দে কাম ক্লোজ টু দেয়ার মিডস, যতই কাছে যায় তত কি করে, গতি বৃদ্ধি করে। সায়েন্টিস্ট হু হ্যাভ স্টাডিড দ্য সাউন্ড, যারা এই সাউন্ডটাকে গবেষণা করেছে, মেড বাই ইপিজার বিটারনেস, এই ইপিজার বিটারনেস যে সাউন্ডটা তৈরি করে সেটা, হ্যাভ ফাউন্ড দ্যাট ফিমেলস রেসপন্ড টু অলমোস্ট এনি সাব সাউন্ড, এই যে মিয়ে ফোরিং যেগুলো আছে সেগুলো অলমোস্ট সাব সাউন্ডেই এটা কি করে, রেসপন্ড করে, উত্তর দেয়। তার মানে কি ওখানে যাওয়ার চেষ্টা করে। বলছে এটা কি হতে পারে, বলছে ইভেন হ্যান্ড ক্লাপিং, এটা কি হতে পারে, হাততালি হতে পারে। এবার দেখেন, কপিং দ্য এক্সাক্ট সাউন্ড ইজ নট নেসেসারি, বলছে একই রকম সাউন্ড হতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। হোয়াট ম্যাটার্স ইজ দ্য শার্পনেস অ্যান্ড, এবং বলছে কুইকনেস, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে শার্পনেস থাকা লাগবে এবং কুইকনেস থাকা লাগবে। উইথ হুইচ দ্য সাউন্ড ইন্টারাপ্ট অ্যান্ড রিজম, যেখানে ইন্টারাপ্ট হয়, থেমে থেমে যায় এবং পুনরায় শুরু হয়। এটা হচ্ছে আমার পুরো প্যাসেজ ছিল, রাইট। আসেন আমরা যদি একবারে কোশ্চেনটা হাতে পেতাম আমাদের পড়তে আর একটু সুবিধা হইতো। আসেন এবার দেখেন, এখানে বলছে স্টাইডেন্ট মানেটা কি। তাহলে প্রথম কথা হচ্ছে আমি স্টাইডেন্ট মানে জানি না, ভাইয়া আমি স্টাইলের মানে কি জানি না। তাহলে স্টাইলের মানে যদি আমি না জানি, তাহলে আমি ওটার আগে বা পরের লাইন পড়বো, তাহলে অটোমেটিক এটা অর্থ চলে আসবে। এটা নাটক করার কিছু না। আমি বলি তারা যে কোশ্চিন করে 5 মার্কস, এটা একদম ফ্রি মার্কস, একদম ফালতু মার্কস, একদম ফ্রি তোমাকে দিচ্ছে। আসো কিভাবে ফ্রি দিচ্ছে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। তাহলে এবার দেখেন এখানে স্টাইডেন্ট বলতে কি বোঝাচ্ছে, আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন আমরা কি পাচ্ছি। দেখ এখানে কি বলছে, আমি স্টাইডেন্ট সাউন্ড এখানে পড়ার সময় আমি দাগ দিয়েছিলাম, এখানে স্টাইডেন্ট ছিল। তাহলে এখানে কি বলতেছে, তাহলে আমি পুরো লাইন পড়বো। আমি স্টাইডেন্ট মানে যেহেতু জানি না, আমি পুরো লাইন পড়বো। আই ইপিজার বেটারনেস, এরা কি করে বলছে ভাই কমার মধ্যে যা আছে সেটা বাদ, তার মানে এই পর্যন্ত কি বাদ। ইপিজার বেটারনেস বলছে ইউজ অ্যান অর্গান বর্ন অন ইটস ব্যাক টু প্রডিউস স্টাইডেন্ট সাউন্ড। তা বলছে স্টাইডেন্ট সাউন্ডটা তারা কি করে, বলছে ভাইয়া তারা প্রডিউস করে। এবার বলতেছে আমি তো এখন পাইনি স্টাইডেন্ট সাউন্ড মানে কি, তাই আমি পরের লাইনে পড়বো। এখন এই স্ট্যান্ডার্ড সাউন্ডটা আমি বুঝি নাই। এবার আমি যদি বলি মডিফাইড উইং লাইক স্ট্রাকচারস আর স্ক্রেপড এগেইনস্ট ইচ আদার টু প্রডিউস আ সাউন্ড। তো বলছে এই যে এর যে পাখাগুলো আছে, উইং মানে কি পাখা, এই পাখার সাথে পাখা বাড়ি দিলে যে সাউন্ডটা তৈরি হয়, হ্যাঁ বলছে কি স্ট্রাকচার আর স্ক্র্যাপড এগেইনস্ট, একটার সাথে একটা কি করলে স্ক্র্যাপ করলে, ঘষা দিলে, রাইট। বলছে ইচ আদার টু প্রডিউস আ সাউন্ড, এই সাউন্ডটা প্রডিউস করার জন্য তার কি দিচ্ছে, ঘষার সাথে ঘষা কি দিচ্ছে, পাখার সাথে পাখা বাড়ি দিচ্ছে। তাহলে বাড়ি যেহেতু দিচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে, আয় এই যে পাখার সাথে পাখা বাড়ি দিলে কি আপনার জেন্টেল সাউন্ড তৈরি হবে, ভদ্র। এই পাখার সাথে পাখা বাড়ি দিলে কি অনেক লাউড সাউন্ড তৈরি হবে, না আমি পিওই মেথড ফলো করতেছি, পিওই ফলো করতেছি। তাহলে এবার দেখ আমি বলতেছি এই পাখার সাথে পাখা বাড়ি যখন আমি দিচ্ছি তখন কি জেন্টাল সাউন্ড তৈরি হবে, ডেফিনেটলি নট, জেন্টাল সাউন্ড তৈরি হবে না। আচ্ছা অনেক জোরে সাউন্ড তৈরি হবে, না তাও তৈরি হবে না। এই ভাইয়া সালাক সাউন্ড তৈরি হবে, হাস্যকর, হয় না। তাহলে উত্তর কি, হার্স। দ্যাটস ওয়াই আমি পিওই মেথড অ্যাপ্লাই করেছি, এ হবে না, সি হবে না, ডি হবে না, দ্যাটস উত্তরটা হচ্ছে হার্স। ভেরি ইজি, আপনি এইভাবে সলভ করতে পারেন, ভেরি ইজি। আপনি এইভাবে চিন্তা করলে দেখবেন যে প্রত্যেকটা কোশ্চেন আপনি উত্তর করে বের হয়ে আসতে পারবেন। এরপরে আসেন, এরপরে 2 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 2 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, বার্ড সংস আর মেনশন ইন দ্য বিগিনিং। প্রথমে বলছে প্রথম দিকে এই বার্ডসের সংটাকে কিভাবে মেনশন করা হয়েছে। তাহলে অপশনগুলো আসেন, টু প্রোভাইড অ্যান ইলিস্ট্রেশন, টু পয়েন্ট আউট ডিফারেন্স, টু আর্গু আ পয়েন্ট, টু কম্পেয়ার টু এনিমেলস। আসেন তাহলে প্রথম প্যারাটা আমি 2 লাইনটা আমি আরেকবার পড়বো। এখানে আসেন, এখানে বলতেছে অ্যানাদার সাইন স্টিমুলাস, আরেকটা উদ্দীপকের একটা চিহ্ন হচ্ছে, উদ্দীপনার একটা চিহ্ন হচ্ছে, বলতে সেটা অবশ্যই কি বলছে ভাই, সেটা হচ্ছে সাউন্ড। এবং এখানে বলতেছে এ মেল বার্ড সং অ্যাট্রাক্টস ফিমেল, এটা হচ্ছে পুরুষ পাখিগুলো কি করে ফিমেলদেরকে আকর্ষিত করে এবং কম্পিটার্সকে কি করে তাড়িয়ে দেয়, এবং ইট অ্যাক্টস অ্যাজ এ সিগন্যাল টু বার্ডস অফ দ্য সেম স্পেসিস, একই প্রজাতির দিকে এটা একটা সিগন্যাল হিসেবে কাজ করে। ওকে ডান, আমি পড়েছি। এবার আসেন আমি অপশন কাটা শুরু করব। তার মানে কি ভাইয়া এই জায়গাতে কোনো জায়গায় ডিফারেন্স পার্থক্যের কথা বলা ছিল, বলছে না পার্থক্যের কথা বলা ছিল না, বাদ। এটা কি কোথাও কোনো যুক্তি তর্কের কথা বলেছে, বলছে না বলেনি। এখানে কি দুইটা অ্যানিমেলকে কম্পেয়ার করা হয়েছিল, কে বড় কে ছোট, কে ডাকে কে ডাকে না, কোথাও বলা ছিল, বলছে না এটাও বলা হয়নি। তার মানে বিবাদ সিবাদ ডিবাদ, তার উত্তর কি এ। তার মানে বলছে টু প্রোভাইড অ্যান ইলাস্ট্রেশন, জাস্ট একটা চিত্র বর্ণনা হয়েছে যে ভাইয়া এটা আপনি যদি চিন্তা করেন যে এই পাখির গানগুলো কি, জাস্ট একটা নর্মালি বর্ণনা হয়েছে, দ্যাটস আমরা উত্তরটা বলতেছি এ। দ্যাটস উত্তরটা কি বলতেছি, বলছে ভাইয়া দ্যাটস আমরা উত্তরটা বলেছি এ। ওকে ভেরি ইজি। এবার আসে 3 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, এবার বলতেছে দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ মোস্ট লাইকলি ডিসকাসড। আল্লাহ, পড়তেছি আমরা এই প্যারাগ্রাফ, এখন কইতেছে বেড়ায় আগের প্যারাগ্রাফে কি লেখা ছিল, তাহলে আমি কেমনে বুঝবো। বলছে রে বাবা রে বাবা, বলছে এতক্ষণ পড়তেছিলাম এই প্যারাগ্রাফ, এখন বেড়াই কয় কি, বলছে ভাইয়া আগের প্যারাগ্রাফটা দেখে আসে, আগের প্যারাগ্রাফে কি ছিল। তাহলে ভাইয়া এটাকে আমরা বলছি ইনফারেন্স কোশ্চেন। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমি বলতেছি সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তো যেহেতু সব কথা সে বলতেছে না, কিছু কথা বুঝে নিতে বলতেছে, তার মানে আমি কি বলবো, তো হচ্ছে ভাই ভেরি ইজি। তার মানে প্রিভিয়াস প্যারাগ্রাফ মানে কি, এই প্যারাগ্রাফের কোনো ইনফরমেশন ওখানে আসবে না,
এই প্যারাগ্রাফে কোনো ইনফরমেশন আসবে না। দেখেন প্যারাগ্রাফ শুরু হয়েছে কি দেয়া বলছে ভাইয়া অ্যানাদার সাইন, তাহলে আমরা কি বলি প্রথমে কি বসে ওয়ান, তারপরে কি বসে অ্যানাদার, তার মানে এখানে দ্বিতীয় স্টেপ তারা বর্ণনা করতেছিল, রাইট, দ্যাটস ওয়াই তারা অ্যানাদার ডে বলছে। তার মানে কি এই প্যাসেজের কোনো ইনফরমেশন আগের প্যাসেজে কি নাই। তাহলে এবার আসেন এই প্যাসেজে যা ইনফরমেশন আছে সেগুলো বাদ দিব, তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে। এবার দেখেন হাউ বার্ড সং অ্যাট্রাক্টস মেটস, ভাইয়া একটু আগে বলে আসলাম পাখিদের গান পাখিদেরকে আকর্ষিত করে, তার মানে এই প্যাসেজের কথা হবে না। এবার বলছে হাউ আদার গ্যাস ওয়ার প্রডিউস সাউন্ড, ভাই প্রডিউস সাউন্ড তো এই প্যারাগ্রাফের কথা হবে না, এখানে তো আগের প্যারাগ্রাফের কথা বলেছে, হবে না। এবার দেখেন কম্পিউটারস গুলোকে কিভাবে রিপেল করা হয়, বলছে ভাইয়া এটা এই প্যারাগ্রাফের কোশ্চেন, হবে না, বাদ। তার মানে কি, তাহলে তিনটা বাদ দিচ্ছেন, ডেফিনেটলি উত্তরটা কি হবে, বলছে ডি। এখানে বলা হচ্ছে হাউ কালার অ্যান্ড স্মেল আর অ্যাট্রাকশনস, তাহলে আমার এটাতে বলা আছে কি কিভাবে আপনি সং এর মাধ্যমে ডাকেন, তাহলে এটা হচ্ছে এই প্যারাগ্রাফের কথা। তার মানে এই প্যারাগ্রাফের কথা যদি বাদ দেন তাহলে ডেফিনেটলি থাকতেছে কি কালার এন্ড স্মেল। তাহলে আমরা জানি ভাইয়া রং নাম্বার মুভির কথা দেখেছেন না, ওইখানে রিয়াদের সাথে নায়িকাটার নাম কি ছিল রে জানিস না, শ্রাবন্তী না কি যেন এরকম নাম ছিল, রং নাম্বারে প্রেম হয়, রাইট। তার মানে কি মানুষের আগে যে সময় ছিল ভিডিও কল চলতো না, মানুষ ফোন দিয়ে যার কণ্ঠস্বরটা ভালো লাগতো তার সাথে কথা বলতো, তার মানে মানুষের কণ্ঠস্বর মানুষকে কি করে আকৃষ্ট করে পাখির মতো। আবার দেখ কালার আর স্মেল তো করেই, কালার তো আমরা জানি যে কালার এটা কি করে অ্যাট্রাক্ট করে, আর স্মেলে ফগের উদাহরণ তো জানিসই, একটা ছেলে লিফটের মধ্যে ফগ দিছে আর মায়েরা কি লিফটে দরজা ভেঙে ঢুকে যাইতেছে, রাইট। তার মানে কি ডেফিনেটলি এটাও কি অ্যাট্রাকশন, দ্যাটস উত্তরটা কি হবে, আমি বলছি ভাই যেহেতু এই কয়টা এই প্যাসেজের কথা ছিল তাহলে ডেফিনেটলি আগের প্যাসেজটা কি হবে, বলছে ভাই ডি, দ্যাটস উত্তরটা হচ্ছে ডি। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করেন, এরপরে 4 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 4 নম্বর কোশ্চেন আমি বলতেছি 4 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 4 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। আচ্ছা এবার দেখেন আমরা যদি এই 4 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, বলছে দেখেন দ্য মেল ইপিজার পেটারনেস বলতেছে প্রডিউস সাউন্ড ফ্রম ডিভাইস অন ইটস, তাহলে আমি প্রডিউস সাউন্ড যদি আমি খুঁজে বের করতে পারি, এটাকে আমরা বলছি স্পেসিফিক ডিটেল কোশ্চেন, রাইট। আমরা বলতেছি এটা কি বলছে ভাইয়া, আমরা একজন বলছে ইন্ডিয়ান মুভি বয় করে, এই রং নাম্বার মুভি বাংলাদেশের মুভি বেটা, ওই শ্রাবন্তী না, আমাদের একটা শ্রাবন্তী ছিল, গলা খেসখেসে একটা ইয়ে ছিল, হ্যাঁ পাগল, সব কিছু খালি ইন্ডিয়ান মনে করে, ছি দুষ্টু পোলাপান। আসেন তাহলে আমরা যদি বলি দ্য মেল ইফেজার বিটারনেস প্রডিউস সাউন্ড ফ্রম আ ডিভাইস অন ইটস, তাহলে আমি যদি জানি যে ভাই স্পেসিফিক ডিটেল কোশ্চেন, প্রডিউস সাউন্ড দেওয়া আছে তাই না, কি সাউন্ড দেওয়া আছে প্রডিউস সাউন্ড, প্রডিউস সাউন্ড কোথায় আছে আমি খুঁজে বের করবো। তাহলে এবার দেখেন ফ্রম আ ডিভাইস অন ইটস লেখা আছে, আসেন কোথায় খুঁজে বের করি। আমরা যদি দেখি প্রডিউস সাউন্ড আমরা পেয়েছিলাম আগে তাই না, এই যে দেখেন প্রডিউস সাউন্ড, এখানে ইটস কোথায় লেখা আছে দেখেন, এই যে ইটস, তার মানে কি ইটস এর পরেরটা উত্তর, তার মানে কি এখানে আছে ইটস এর পরে কি আছে ব্যাক, আসেন কোশ্চেনে ফেরত আসেন, এই যে দেখেন ইটস, তার মানে উত্তর কি হবে ব্যাক। স্পেসিফিক ডিটেল কোশ্চেনের মতো মজার কোনো কোশ্চেন পৃথিবীতেই নাই, ধূপ করে উত্তর করা যায়, মানে উইথাউট চিন্তা ধরো মুরগি করো জবাই, আমি বলতেছি ধরো মুরগি কি বলছি হ্যাঁ ধরো মুরগি করো জবাই, রাইট। এবার আসেন এরপরে আমরা যদি চিন্তা করি, এরপর দেখেন এটা হচ্ছে ব্যাক, এরপরে আসেন 5 নম্বর কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, আবার অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আছে, ওরে আল্লাহ স্পেসিফিক ডিটেল কোশ্চেন, স্পেসিফিক ডিটেল কোশ্চেন আমার চিন্তা করা লাগবে না এখানে। এবার আসেন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এ ফিমেল গ্রাসহপার, এ ফিমেল গ্রাসহপার কি করে, right, it about to say difficult time going over obstacles, flies to its mate, has tiny wings, এরপর বলতেছে goes faster when it goes close to the sound, আমার কোনটা উত্তর হবে। তাহলে এবার আসেন আমি ওই জায়গাটাতে আমি আরেকবার পড়ে আসবো, এখানে কি বলতেছে দেখেন, বলতেছে এবার দেখেন এখানে কি বলতেছে, বলছে ভাইয়া মডিফাইড উইং দিয়ে সে কি সাউন্ড তৈরি করতেছে তাই তো, দেন এটা বর্ধিত হচ্ছে একটা স্মল ছেলের মাধ্যমে। এরপরে কি বলতেছে হোয়েন মেয়েরা যখন এই সাউন্ডটা শুনতেছে দে স্ক্র্যাম্বল টুয়ার্ড ইট, তারা স্ক্র্যাম্বল করতেছে মানে ওই দিকে ছুটে যাচ্ছে, ক্লাইম্বিং ওভার অ্যানি অবস্টাকল, রাইট, ক্লাইম্বিং ওভার অ্যানি অবস্টাকল, তার মানে কোনো বাধা পেলে সেটা বাধাটা ক্লাইম্বিং করে যাচ্ছে তাই তো, উতরে যাচ্ছে। এরপর বলতেছে দ্যাট আর ইন দেয়ার ওয়ে, তাদের রাস্তায় যে বাধাটা পাচ্ছে সেটা তারা উতলে যাচ্ছে। এবার বলতেছে স্পিডিং আপ অ্যাজ দে কাম ক্লোজ টু দেয়ার মিটস, যতই কাছে যায় ততই গতি বৃদ্ধি করে, আমি বলতেছি যতই কাছে যায় ততই গতি কি করে, বলছে ভাইয়া ততই গতি বৃদ্ধি করে। আসেন এবার মিলান, আচ্ছা হ্যাজ ডিফিকাল্ট টাইম গোয়িং ওভার অ্যানি অবস্টাকলস, এটা কোথাও লেখা ছিল, বলছে না ছিল না, তার মানে এই বাদ, আপনি যেটাকে সত্য বলে জানেন সেটার উপর গুরুত্ব আরোপ দিয়েন না, প্যাসেজে যেটা সত্য বলা আছে আপনি সেটার উপর গুরুত্ব আরোপ করেন, আমি বলতেছি আপনি যেটাকে সত্য বলে জানেন আপনি সেটার উপর গুরুত্ব দিয়েন না, প্যাসেজে যেটা বলা আছে সেটার উপর আপনি গুরুত্ব আরোপ করেন। তাহলে আপনি এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, আপনি কি বলতেছে দেখেন ক্লাইম্বিং ওভার অ্যানি অবস্টাকলস, ভাই এখানে কোনো জায়গায় কি ডিফিকাল্ট শব্দটা ছিল, বলছে না, আর আমি জানি এটা স্পেসিফিক ডিটেল কোশ্চেন,
আপনি যেটাকে সত্য জানেন সেটা গুরুত্ব দেওয়া যাবে না, প্যাসেজে যেটা বলা আছে সেটার গুরুত্ব আরোপ করতে হবে। তাই এটা তো ক্লাইম্বিং ওভার এনি অবস্টাকলস, তার মানে কঠিন সময় পাড়ি দিয়ে, এখানে কোথাও লেখা আছে বলছে না, লেখা নেই, তার মানে কি, তার মানে ডেফিনেটলি আপনি বলতেছেন এটা উত্তর হবে না। আচ্ছা ওইখানে কি কোনো জায়গায় লেখা আছে উড়ে উড়ে যাই, তা আপনি বলতেছেন ফড়িং তো ভাইয়া ফড়ির পাখা আছে, তারপরে তো উড়েই যাবে, তার মানে কি আপনি ধরে নিচ্ছেন, আপনার ধরার কোনো সুযোগ নাই এখানে। অ্যাকর্ডিং টু প্যাসেজ মানে কি, প্যাসেজে যা বলা আছে তাই উত্তর করা লাগবে, মাস্তানি করার এখানে কোনো সুযোগ নাই, তার মানে বি নাম্বার হবে না। এবার দেখেন হ্যাজ টাইনি উইংস, তাহলে আপনি টাইনি উইংস বলতেছেন কেন ভাই, পাখার ছোট ছোট পাখা, ফড়িং এর ছোট ছোট পাখা আছে তাই, ওটা কি কোনো জায়গায় প্যাসেজে বলা আছে? অ্যাকর্ডিং টু প্যাসেজ তো, তাহলে বলা নাই তো, তার মানে কি আপনি এটা মনে মনে ধরে নিচ্ছেন, হবে না। বাট আপনি যদি ডিনামের কথা চিন্তা করেন, দেখেন গোস ফাস্টার হোয়েন ইট গেটস ক্লোজ টু দ্য সাউন্ড, যতই সাউন্ডের কাছে যায় ততই এটা কি করে, গতি বৃদ্ধি করে। দেখেন এটা লেখা আছে, এটা কি লেখা আছে বলছে, এই যে দেখেন এখানে লেখা আছে স্পিডিং আপ, এই যে স্পিডিং আপ, স্পিডিং আপ করে অ্যাজ দে কাম ক্লোজ টু দ্য মিডস। তাহলে এবার দেখেন ওইটাই তারা সিনোনিম আকারে দিয়েছে, স্পিডিং আপের পরিবর্তে তারা দিয়েছে ফাস্টার, কি দিয়েছে, ফাস্টার সিনোনিম দিয়ে দিয়েছে, তাই না? তার মানে উত্তর কি হবে, উত্তর হবে ডি। ভেরি ইজি, হাসতেছিস কেন? ওকে, এইভাবে থাকে স্পেসিফিক কোশ্চেনগুলো, এইভাবে থাকে। আচ্ছা এবার আসেন, আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি, এরপরে দেখেন 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনে কি বলতেছে, ইট ক্যান বি ইনফার্ড, এই যে ইনফার্ড দেওয়া আছে, তার মানে ইনফারেন্স কোশ্চেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার। বলছে ভাইয়া এটা কি, বলছে ভাই এটা ইনফারেন্স কোশ্চেন, ইট ক্যান বি ইনফার্ড, এটা ইনফার্ড করার কথা বলতেছে, দ্যাট আ ফিমেল গ্রাসহপার মাইট বি মোস্ট অ্যাট্রাক্টেড টু, তাই না? তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, ইট ক্যান বি ইনফার্ড, ইনফার্ড করার কথা বলতেছে যে ফিমেল গ্রাসহপার মাইট বি মোস্ট অ্যাট্রাক্টেড টু, তাহলে মেয়ে ফড়িং যেটা আছে সেটা কার মাধ্যমে আকর্ষিত হয় সেটা কথা বলা হয়েছে, তাই না? তাহলে আমরা প্যাসেজে যদি যাই, প্যাসেজে কি বলা আছে দেখ, এখানে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে কি, সায়েন্টিস্ট হু হ্যাভ স্টাডিড দ্য সাউন্ড, যারা এই সাউন্ডটাকে গবেষণা করেছে, বলছে যে ইপিজার বিটারনেস হ্যাভ ফাউন্ড দ্যাট, বলছে ফিমেলস রেসপন্ড টু অলমোস্ট এনি শার্প সাউন্ড, যে কোনো শার্প সাউন্ডে তারা রেসপন্ড করে। বলছে এমনকি কি হতে পারে, বলছে ভাইয়া হাততালিও হতে পারে, কি হতে পারে রে, বলছে ভাইয়া হাততালিও হতে পারে। এই শার্প সাউন্ড পাইলে এটা কি করে, বলছে ভাইয়া শার্প সাউন্ড পাইলে এটা কি করে, বলছে ভাইয়া রেসপন্ড করে, রাইট? শার্প সাউন্ড পাইলে কি করে ভাইয়া, বলছে ভাইয়া এটা রেসপন্ড করে। এবার আসেন, এবার ধরেন শার্প সাউন্ড হওয়া লাগবে হাততালির মতো, তাই এবার দেখেন, তা বলছে কি এটা কিন্তু ইনফারেন্স কোশ্চেন, ডিরেক্ট পেঁয়াজের কথা নেওয়া যাবে না। তা বলছে ভাই এখানে তো পেঁয়াজের কোনো কথাই নাই, তাহলে আমি কোনটা উত্তর করবো? বলছে ভাই শার্প সাউন্ড হওয়া লাগবে, এমনকি হাততালিও কি হতে পারে, হতে পারে। তারপর বলছে ভাই দেখেন ম্যান ক্রাইং কি শার্প সাউন্ড, না পুরুষ মানুষ কানলে তো আওয়াজ হয় না, চোখ দেখালে পানি পড়ে, আওয়াজ হয়? জীবনও না। বলছে পুরুষ মানুষ কানলে ভাই কখনোই আওয়াজ হয় না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে কিন্তু আওয়াজ হবে না। কিন্তু মেয়ে মানুষের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, মেয়ে মানুষের ক্ষেত্রে ব্যাপারটা কেমন, বলছে ভাই পানি নাই কিন্তু আওয়াজ আছে, তাই নাই কি আওয়াজ আছে, যেমন মুজাহিদের গার্লফ্রেন্ড মুজাহিদের সাথে যেরকম কান্না করে আর কি, রাইট? তাহলে আমরা যদি বলি তার মানে এটা উত্তর হবে না। এবার আসেন এই কয়টার মধ্যে শার্প সাউন্ড কোনটার বেশি, শার্প তীক্ষ্ণ সাউন্ড কোনটা বেশি, হাততালি দিলে যেরকম তীক্ষ্ণ সাউন্ড হয় কোনটার বেশি? বলছে ভাই গরুটাকে কি হাম্বা হাম্বা হবে না, মৌমাছির ডাক তো আরো একদম শার্পনেস কম, তার মানে হবে না। তার উত্তর কি, বলছে ভাই পকেটটা হচ্ছে বেশি শার্প, তো দ্যাটস উত্তরটা কি হবে, বলছে সি। উত্তরটা কি হবে? আর বলছে ভাই উত্তরটা কি হবে, বলছে ভাই উত্তরটা হবে সি। আর বলছে ভাই উত্তরটা কি হবে, এই যে আবরার আহমেদ জয় উত্তর বলছে সি। ভেরি গুড, এই তো বুঝে ফেলাইছিস বেটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, আচ্ছা আমরা যদি চিন্তা করি তাহলে দেখেন উত্তরটা এভাবে আসবে। এবার আসেন ডি নাম্বার, আচ্ছা 7 নম্বর দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন 7 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, মেইন পয়েন্ট রে ভাই, এতক্ষণ ধরে পড়তেছিস মেইন পয়েন্ট তো বুঝছিসই না, তাহলে মেইন পয়েন্টটা কি হতে পারে আপনি একটু চিন্তা করেন। ডিসকাস ওয়ে দ্যাট ফিমেলস অ্যাট্রাক্টস মেলস, এটা হবে কিনা? বলছে দেখ তো প্রথম 2 লাইন পর, লাস্টের 2 লাইন পর। প্রথম 2 লাইন বলতেছে অ্যানাদার সাইন স্টিমুলাস, আরেকটা উদ্দীপনার সাইনটা হচ্ছে সেটা অবশ্যই সেটা সাউন্ড, এ মেল বার্ড সং অ্যাট্রাক্ট ফিমেল রিপেল কম্পিটিটরস, এটা কি হিসেবে কাজ করে, সিগন্যাল হিসেবে কাজ করে। আবার লাস্টে কি বলতেছে দেখ, বলতেছে যে এই পিজার বিটারনেস যে সাউন্ডটা তৈরি করে এটা হাততালিও হতে পারে। এবার বলতেছে একই রকম সাউন্ড হওয়া লাগবে, এটা নেসেসারি না, কিন্তু এই যে শার্পনেস এবং যদি কুইকনেস থাকে তাহলে সেটা ইন্টারাপ্ট হবে, থেমে গেলে সেটা কি করবে, বলছে ভাইয়া এটা অ্যাট্রাক্ট করবে। আসেন এবার আমরা মেইন আইডিয়ার দিকে তাকাই। মেইন আইডিয়ার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, বলছে ভাইয়া ফিমেল অ্যাট্রাক্টস মেল, এটা তো লেখাই ছিল না, লেখা ছিল মেল অ্যাট্রাক্টস ফিমেল, এটা যাবই না, বাদ। কোন জায়গায় পুরো প্যাসেজ জুড়ে কি সাউন্ডের কম্পেয়ার করা হয়েছে, না। পুরো প্যাসেজ জুড়ে কি সাউন্ড কিভাবে প্রডিউস হয় এটা আলোচনা করা হয়েছে, না। আমরা কি বলছে ভাইয়া প্রথমেই লেখা ছিল এটা হচ্ছে কি সাইন অফ স্টিমুলাস, লাস্টেও বলছে যে ইন্টারভাল থামলে এবং তীক্ষ্ণ আওয়াজ হলে এটা কি বলে সাড়া দিবে, তার মানে কি লেখা আছে, ইন্ট্রোডিউস সাউন্ড এজ এ সিগন্যাল অফ বার্ড, রাইট? তাহলে সাইন স্টিমুলাস। এইভাবে তুমি যদি প্যাসেজগুলো ধরে ধরে পড়ো, ঠিক আছে, দেখবা যে প্যাসেজটা তোমার মতো
একদম পাশে পাস পা কেউ তোমার ঠেকাতে পারবে না। দেখো তুমি অনেক প্রতিষ্ঠানেই পড়ো, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, তাদের ক্লাস আর আমার ক্লাসটা যদি মিলায় দেখো তাহলে দেখবা যে আসলে 13 বছরে অধিক স্টুডেন্ট কেন আমার প্রতি আস্থা রাখে। তাহলে আমি আশা করি তুমি বুঝতে পেরে গেছো। বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান হয়তো আমার জানা মতে প্যাসেজ বা কম্প্রিহেনশন ক্লাসই দেয় না, আর যারা দেয়ও তাদের সাথে আমার ক্লাসটা একটু কম্পেয়ার করে দেখো, তাহলে ভাইয়ার প্রতি আমার বিশ্বাস যে তোমার ভালোবাসাটা অনেকখানি বেড়ে যাবে। এটা আমার বিশ্বাস, এটা আমার কি, এটা আমার হচ্ছে বিশ্বাস, রাইট? তো এবার আসেন, আপনি যদি এভাবে ধরে ধরে পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনার সামনের রাস্তাটা অনেকখানি সহজ হবে। F-SSS আমরা জানি সাধারণত কম্প্রিহেনশন বা প্যাসেজ দেয়। তুমি যদি এভাবে চিন্তা করে করে দেখো বা আমার স্লাইডটা যদি একটু উল্টা উল্টে দেখো, আমার বিশ্বাস যে তোমার অনেকখানি রাস্তাটা সহজ হয়ে যাবে। সামনে তোমার জন্য শুভকামনা। তোমার যে পরীক্ষাটা থাকতেছে, আমরা জানি যে আমাদের যতগুলা টেক্সট আসতেছিল পেজে যে ভাইয়া কম্প্রিহেনশন সলভ দেন, কম্প্রিহেনশনটা একটু পড়ি, এগুলো বেশিরভাগ চিন্তায় ছিল সেকেন্ড টাইমারদের। তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, ফার্স্ট টাইম মনে করতেছে বিইউপিতে পড়ে কি হবে। আসলে এটা খুবই হাস্যকর। হ্যাঁ, তাদের মাথায় তো আসলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কিছুই ঘুরতেছে না, বাট রিয়ালিটিটা তখনই বুঝতে পারবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা তারা দেবে তারপরে, রাইট? তো সামনে জাহাঙ্গীরনগরের জন্য তোমার এটা লাগবে, একটু ভালো করে এই ক্লাসটা তখন আরেকবার দেখে নিও। আমি মনে করি যে তোমার রাস্তা অনেকখানি তাহলে সহজ হবে, রাইট? আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করে গেলাম। আমি আমার জায়গা থেকে তোমার উপকারের কথা, যেহেতু আমাদের আমাদের কাছে না একটা শিক্ষার্থীর জীবনের মূল্য অনেক বেশি। একটা স্টুডেন্ট যদি আমাদের প্রশ্ন করেছে যে ভাইয়া ক্লাস নিলে ভালো হয়, 30-40 জনের মতো আমাদের আমি ফোন কল পেয়েছি বা টেক্সটে পেয়েছি, আমি তাদের মতামতকে গুরুত্ব দিয়েছি। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ আমাকে যাতে কেউ দোষারোপ করতে না পারে যে ভাই আপনি রিটেন ক্লাস নিলেন, আমাদের কম্প্রিহেনশন ক্লাসটা কেন নিলেন না, এরকম যাতে দোষারোপের জায়গা না থাকে। বা আমি চেয়েছি তোমার স্বপ্নের যাত্রাটা যাতে মসৃণ হয়, ওই জায়গাটা থেকে না আমি চেষ্টা করলাম। তুমি যদি কোনো কিছু মন থেকে চাও তুমি অবশ্যই পাবা। আল্লাহ আমরা বলি আল্লাহ হচ্ছে উত্তম বিচারক, আর একজন পরিশ্রম করতেছে না আরেকজন বেশি পরিশ্রম করতেছে, অবশ্যই যে বেশি পরিশ্রম করতেছে আল্লাহ তার দিকেই দিবে। আর পরিশ্রম করার সূত্রটা কি, একবার একটা শিষ্য এসে সক্রেটিসকে বলেছিল যে বা সহজে আমরা কোন জিনিসটা পেতে পারি কিভাবে, আমি কিভাবে চাইলে পাবো। তখন সক্রেটিস কি করেছিল, ওই বাচ্চাটাকে পানির কাছে নিয়ে গেছিল। হ্যাঁ, নিয়ে যাওয়ার পর নদীতে তাকে কোমর পর্যন্ত মানে নিয়ে যাওয়ার পরে আস্তে করে তার মাথাটা পানিতে ডুবাই দিছিল। দেওয়ার পরে যে ওই ছেলেটা যখন ওঠার আপ্রাণ চেষ্টা করতেছিল, সক্রেটিস কোনোভাবেই ছাড়তেছিল না। যখন দেখতেছে যে বাচ্চা একদম না ওঠা থাকতেই পারতেছে না, তখন ছেড়ে দিছে। ওঠার পরে বাচ্চাটা বলেছিল যে আপনি আমাকে এতক্ষণ পানির নিচে রাখলেন কেন, একটু হলেই তো আমি মারা যেতাম। তখন সক্রেটিস বলেছিল যে আচ্ছা দেখো তো, তুমি যখন এতক্ষণ পানির নিচে ছিলা, তুমি কি উপরে ওঠা ছাড়া অন্য কোনো কিছু ভাবতেছিলা? হ্যাঁ, তখন সে বলতেছে না, আমার তো অন্য কোনো কিছু মাথায় আসেনি। যে তুমি যদি কোনো জিনিসকে এইভাবে চাও, ডেফিনেটলি তুমি পাবা। আমাদের মুজাহিদ একটা কথা আজকে সন্ধ্যার সময় বলতেছিল, 10 পা একত্রিত না হলে না ভাই কখনো চান্স হয় না। তখন আমি বলতেছিলাম ভাই কেমনে রে, তুই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ, আমাকে একটু এক্সপ্লেন করতো। তখন আমরা কইতেছে ভাই চেয়ারের 4 পা, তারপর টেবিলের 4 পা, নিজের হচ্ছে 2 পা, এই টোটাল হচ্ছে 10 পা। পৃথিবীতে কেউ তোমাকে চান্স দিতে পারবে না, তোমাকে একটা দিক নির্দেশনা দিতে পারবে, পরিশ্রমটা তোমাকেই করতে হবে। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে চেয়ার টেবিলে সময় দাও। যে কোনো সমস্যায় পড়লে আমাকে বইলো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমি তোমাকে সর্ট আউট করার জন্য, রাইট? একটা কথা সবসময় চিন্তা করো, দেখো তুমি যে মুভিগুলো দেখো না, কোন মুভিগুলো তোমার ভালো লাগে জানো? যেগুলো তোমাকে অনেক বেশি আকর্ষিত করে সেই মুভিগুলোই তোমাকে অনেক বেশি ভালো লাগে। যেগুলো তোমার জীবনের গল্প বলে সেগুলোই তোমাকে অনেক বেশি ভালো লাগে। এর কথা সবসময় চিন্তা করে দেখো, দেখো মধ্যবিত্তর গল্পের যে সিনেমাগুলো আছে না, সেগুলো তোমাকে অনেক বেশি টাচ করে। যেগুলো দেখো একদম অর্ডিনারি ম্যান থেকে অনেক ধনী হয়ে যাচ্ছে, সবার দুঃখ কষ্ট দূর করে দিচ্ছে, সেই মুভিগুলো তোমাকে ভালো লাগে। কারণটা কি জানো? তুমি আমি মধ্যবিত্ত বলে আমাদের দিনটা কেটে যায়, রক্ত বের হয় না। তুমি তুমি যে জায়গাতে যেতে যাচ্ছ, বিশ্বাস করো অন্য যে কোনো উপায় চাইতে লেখাপড়া করে ওই জায়গাতে যাওয়া অনেক বেশি সহজ, অনেক বেশি সহজ ভাই। সুন্দর করে একটু পড়াশোনা করো, কয়টা দিন আছে একটু সুন্দর করে পড়াশোনা করো, আমার আশা নয় বিশ্বাস তোমার পরীক্ষা ভালো হবে। আর একটা পরীক্ষা তোমার জীবনের গতিপথকে কখনোই আটকায় দিতে পারে না। একটা পরীক্ষার মাধ্যমে কখনোই তোমার জীবনে পুরোটা প্রভাব ফেলতে পারে না। এমনভাবে প্রিপারেশন নাও, যদি এটাতে ব্যর্থ হয়ে যাও, সামনে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর দিকে ট্রাই করবে। আর বিশ্ববিদ্যালয়ের চান্স না পেলেও না, ভয়ের কিছু নাই। সামান্য একটা পরীক্ষা তোমার জীবনে অনেক কিছু বদলাইতেও পারবে না, সামান্য একটা পরীক্ষা তোমার ভবিষ্যৎকেও বদলাইতে পারবে না, কিচ্ছু না। সেটা নির্ভর করবে শুধুমাত্র তোমার কর্মফলের উপরে। সবাই একটু ভালো করে পরিশ্রম করো বা আমাকে গর্বিত করার চেষ্টা করো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক শুভকামনা সামনে পরীক্ষার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।